বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে পৃথিবী অনেকখানি বদলে গেছে, আমরা সবাই জানি। আবার সেই পৃথিবী হয়তো উল্টো পথেও হাঁটতে শুরু করবে, এরকম একটা সম্ভাবনা অনেকেই দেখছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্প্রতি হয়ে যাওয়া নির্বাচনকে ঘিরে। যদিও সেই সম্ভাবনার মধ্যেও অনেক রকমের পানি ঢালার চেষ্টা হচ্ছে এবং সেটাকে কলুষিত করবার চেষ্টা হচ্ছে, সেটিও আমরা জানি। সব মিলিয়ে এক ধরনের অনিশ্চয়তাও আছে, আবার এক ধরনের আশারও সঞ্চার হচ্ছে। কোথায় যাচ্ছে পৃথিবী? চীন ভারতের বৈরিতার কথা আমরা জানি, সাম্প্রতিককালে তাদের মধ্যে আবার সীমান্তে গোলাগুলি হতাহতের ঘটনা ঘটেছে এবং এগুলোকে কেন্দ্র করে এক ধরনের নিরাপত্তাজনিত বলয় তৈরি করবার চেষ্টা করছে সকল পক্ষ। এক ধরনের অর্থনৈতিক বলয় গড়ে তুলবার চেষ্টাও সবাই মিলে করছেন, কারণ চীনের প্রধান যেটি লক্ষ্য সেটি হচ্ছে যে তার অর্থনীতিটাকেই সে সবার সামনে তুলে ধরবার চেষ্টা করছে, অর্থনৈতিক শক্তি হিসেবে সে সবচেয়ে শক্তিমান এবং খুব শিগগিরই পৃথিবীর সবার উপরে থাকবে সেরকম একটা ধারণা সবার মধ্যে প্রতিষ্ঠিত করা এবং যাকে যেভাবে পারছে সেভাবেই নিজের নিয়ন্ত্রণে নেবার বা নিজের বলয়ের মধ্যে নিয়ে আসবার চেষ্টা করছে। এবং নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের অর্থনৈতিক রাজনৈতিক টার্মোইলের মধ্যে দিয়ে গেছে। প্যান্ডেমিক তাকে সবচেয়ে বেশি বিপর্যস্ত করেছে, সেটি একটি কারণ। সব মিলিয়ে চীনের সঙ্গে অর্থনৈতিকভাবে টেক্কা দেয় এবং যে নেতৃত্ব মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল, যারা এক ধরনের আইসোলেশনের মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে যাবার চেষ্টা করেছে, ওটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করবার চেষ্টা, সেখানটা থেকে চীন আবার অনেকখানি শক্তিও পেয়েছে, সাহসও পেয়েছে। এবং এরকম নানান যে বলয় তৈরি হচ্ছে, নানান যে সংস্থা বা জোট তৈরি হচ্ছে, তার একটি সম্প্রতি হয়ে গেল দ্য রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ রিকেপ RCEP। এটি সম্প্রতি ভার্চুয়ালি এই অ্যাগ্রিমেন্টটি সাইন হয়েছে একটা গ্যাদারিংয়ের মধ্য দিয়ে ভিয়েতনামে সম্প্রতি। এবং এখানে দেখা যাচ্ছে আসিয়ানভুক্ত অনেক দেশ, চায়না, জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সবাই মোটামুটিভাবে এর মধ্যে যুক্ত হয়েছে, এই অ্যাগ্রিমেন্টে স্বাক্ষর করেছে। যদিও অনেক দিন ধরেই এটি নিয়ে অনেক রকমের আলোচনা হচ্ছে, ইন্ডিয়ার সঙ্গে যুক্ত থাকবে এই প্যাক্টের সঙ্গে সেরকম একটা কথাও হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ইন্ডিয়া এর বাইরে আছে। সব মিলিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও আসলে এই সিনারিওর মধ্যে কোথাও নেই। কেন নেই এবং সেটি বাংলাদেশকে আসলে কোথায় ঠেলে দেবে? আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলছি, সেই গ্র্যাজুয়েশনের উপরে এর ইম্প্যাক্ট বা ইমপ্লিকেশনস কী হবে, এর ইম্প্যাক্ট কী হবে আমাদের যে প্রতিযোগিতা বাজারে, বিশ্ববাজারে, সেই প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কি হবে, সেগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন আছে। এবং চায়না ইন্ডিয়ার যে বা বৈরিতা, সেটি আমাদেরকে আসলে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কটা শেষ পর্যন্ত কি দাঁড়াবে? আমরা যুক্তরাষ্ট্র, চায়না, ইন্ডিয়া এবং এই যুক্তরাষ্ট্র কেন্দ্রিক একটা বলয়, চায়না কেন্দ্রিক একটা বলয়, তার মধ্যে আমরা আসলে কোথায় দাঁড়াবো? আমরা নিজেদের শক্তিমত্তা কতটা নিজেরা অনুভব করতে পারবো, অনুধাবন করতে পারছি এবং সেটি নিয়ে অন্যদের সঙ্গে আমরা কতটা বার্গেন করতে পারবো, কতটা লড়াই করতে পারবো এবং অন্যদেরকে আমরা কতটা বোঝাতে পারবো যে আমরা দর্শক না, আমরা যত ছোট আকারই হই না কেন, ক্ষুদ্র আকারই হই না কেন, আমরা খেলোয়াড়ও বটে। আমরা ভারতের অবস্থা জানি, ভারতের আকাঙ্ক্ষার কথা জানি, ভারতের অভ্যন্তরীণ সংকটের কথা জানি, ভারতের সঙ্গে বাংলাদেশের টেনশনের কথা জানি, ঐতিহাসিক সম্পর্কের কথা জানি, যেগুলোকে কেউ কেউ অনেকে মধুর বলছেন, কেউ কেউ আবার একদম তিক্ত বা তেতো পর্যায়ের সম্পর্ক বলছেন। বাংলাদেশের সঙ্গে নানা বিষয়ে ভারতের নানা রকমের টানাপোড়েন আছে আমরা জানি। যদিও গতকাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেছেন যে তিস্তার পানি, যেটি বহুল আলোচিত বিষয়, এই তিস্তার পানি সংক্রান্ত সমস্যার সমাধান অনেকখানি এগিয়েছে সমাধানের পথে। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধারায় ডোনাল্ড ট্রাম্প 2016-তে নিয়ে গেছেন, এক ধরনের উগ্র জাতীয়তাবাদী ধারা, এই ধারা তাকে দিয়ে শুরু হয়নি, তার আগের থেকে পৃথিবীর অন্যান্য দেশে, অনেক দেশে শুরু হয়েছে। এই ধারা আরও প্রবল হয়েছে ইউরোপ জুড়ে, আমাদের প্রতিবেশী ভারতে। সেই ধারার কি হবে? প্রতিবেশী ভারতের রাজনীতি এক ধরনের ভারসাম্যহীনতা আছে, পৃথিবীর অনেক দেশেই আছে, কেউ কেউ হয়তো বাংলাদেশের ক্ষেত্রে বলেন যে এখানেও রাজনীতি ভারসাম্যহীন। সেই ভারসাম্যহীনতা আরও প্রবল হবে কিনা? পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে মমতা ব্যানার্জির আধিপত্য
যেটুকু পশ্চিমবঙ্গে আছে সেটি থাকবে না খর্ব হতে চলেছে? কারণ আমরা জানি যে মমতা অত্যন্ত নরেন্দ্র মোদীর সঙ্গে এক ধরনের টক্কর দেওয়ার চেষ্টা করছিলেন রাজনীতিতে, যদিও তিনি একটি রাজ্য থেকে এই লড়াইটা চালিয়ে গেছেন। সব মিলিয়ে এইসব নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ক্ষুদ্র পরিসরে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়বস আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান। আমার ডানে রয়েছেন ভূ অর্থনীতি, যার কাজের বিষয়, আলোচনার বিষয়, পড়াশোনার বিষয় এবং তিনি শিক্ষকতা করেন যে বিষয় নিয়ে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষক পারভেজ করিম আব্বাসী। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মেজর আখতারুজ্জামান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এবং আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ যেটি এগ্রিমেন্ট সাইন হলো, এবং কি মনে হচ্ছে যে মানে এখানটাতে আমরা দেখছি যে বাংলাদেশ আসলে নেই, ভিয়েতনামে হলো, এবং ভিয়েতনামের সঙ্গে আসলে আমাদের এক ধরনের বিশেষ করে আরএনজিতে একটা বড় কম্পিটিশনও আছে আমরা জানি, এবং যে অ্যালায়েন্স হচ্ছে সেই অ্যালায়েন্সে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক মিত্র যেমন আছে, আবার বাংলাদেশের কোনো কোনো মিত্র তার বাইরেও আছে। আপনার কাছে কি মনে হচ্ছে? এবং আরও এরকম আরও অনেক কিছু আছে যেগুলো আমার হামেশা পারভেজ করিম আব্বাসীও পরে অ্যাড্রেস করতে পারবেন, যে আসলে আমরা কোথায় আছি কোথায় নেই। ধন্যবাদ জিলু ভাই, অত্যন্ত সুন্দর একটা ইন্ট্রোডাকশন আপনি দিয়েছেন পুরো হোল ওয়ার্ল্ডের সিনারিও ইনক্লুডিং আমার রিজিওনাল সিনারিও। আপনি ঠিকই বলেছেন যে গত 15ই নভেম্বর ভিয়েতনামে একটা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে 10টি দেশ এই আপনার এটাকে রিক্যাপ বলেন বা ইতে বলেন পার্টনারশিপ, আসিয়ানভুক্ত 10টি দেশ এবং চায়না, জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, 10টি দেশ, তারা টোটাল 15টা দেশ। না আসতেছি কথা, 10টি দেশ সাইন করেছে। এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে কথা, সেটা হচ্ছে 2011 সনে এশিয়ান কনফারেন্সে, সাউথ এশিয়ান কনফারেন্সে ইট ওয়াজ ডিসকাস যে তারা একটা আলাদা একটা ফোরাম করবে, এবং 2012 সনে এটা ফার্স্ট ফার্টিলাইজড করে, এটা প্রথম হয় কম্বোডিয়া থেকে। তখন কিন্তু 5টি দেশ মিলে অলরেডি একটা পার্টনারশিপ গ্রো করেছে, সেটা হলো জাপান, সাউথ কোরিয়া, চায়না, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। এখন চিন্তা করে দেখেন এই 5টি দেশ একটি পার্টনারশিপ এফটিএ, যেটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ফ্রি ট্রেড এগ্রিমেন্টের তো একটা বিশাল ব্যাপার, আপনি ফ্রি ট্রেড এগ্রিমেন্টে জানেন there are so many ফ্যাক্টর ওটা কাজ করে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা মানে হলো অবাধ সরবরাহ, অবাধ প্রবাহ অব দি গুডস বাট নট দ্য হিউম্যান বিংস। মজার জিনিস এখানে যেটা আমরা WTO-কে বলেছি, তুমি যদি গুডসের যদি অবাধ দিতে পারো তাহলে হোয়াই নট হিউম্যান, কিন্তু এখানে কিন্তু রাজি হচ্ছে না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড রাজি হচ্ছে না, কোনো ওয়ার্ল্ড রাজি হচ্ছে না। বাট এনিওয়ে অ্যাট দ্য লাস্ট তারা দিয়ে এগ্রিড, এই 5টা দেশ ট্রাই করেছে, তাদের কমন ইন্টারেস্টটা কি দেখেন আপনি। আমি আগে ওইটাতে আসতে একটু ব্যাকগ্রাউন্ড আসতে যাচ্ছি। ওয়াই জাপান কেন চীনের সঙ্গে এফটিএ সাইন করে, কোরিয়া কেন চীনের সঙ্গে এফটিএ সাইন করে? তাহলে কি তাদের কি দেশপ্রেম নাই, তাদের কি জাতীয়তাবাদ নাই, তাদের দেশের এই যে ডিসঅ্যাডভান্টেজগুলো যে আছে পার্টনারশিপের সেগুলো কি নাই? নিউজিল্যান্ড কেন সাইন করে? এখানে দেখতে হবে অস্ট্রেলিয়া কেন সাইন করে। এখানে মূল জিনিসটা হলো যে ক্যাপিটাল রেজিংটা হয়েছে, ক্যাপিটাল স্ট্রাকচারটা চায়নাতে গ্রো করেছে, এর ফান্ডিংটা কাদের, কোন ইন্ডাস্ট্রিগুলা? এই এফটিএ সবচেয়ে বেনিফিশিয়ারি কারা হবে? ইট ইস দ্য হেভি ইন্ডাস্ট্রিজ, এটা মেনলি হবে অটোমোবাইলস, দি শিপিং কোম্পানিজ, যারা যারা হেভি স্ট্রাকচার হেভি ইন্ডাস্ট্রি করে দে উইল বি বেনিফিটেড। আর বাকি যারা কনজিউমার্স গুড তৈরি করে সেটা হলো সাবসিডিয়ারি, সেটা হলো অন দিস আসবে। তাহলে জাপান তো উইল নেভার বাই এনি heavy industries equipments or automobiles from China because he is sufficient for it. Same about South Korea. But automobiles definitely Australia এবং নিউজিল্যান্ড কিনবে, কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের যে দুগ্ধজাত যে বিশাল তাদের প্রোডাক্ট আছে যেটা পৃথিবীর আর কারো নাই, ইভেন দি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো যাচ্ছিল তার চেয়ে অনেক বেশি আজকে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া তারা এই উৎপাদনগুলো করে। ফিশ, ওশান বেসড ফিশ, অ্যাকচুয়ালি তাদের হাই কোয়ালিটি ফিশ তা তৈরি করে। তো এটা কোথায় যাচ্ছে? এটা চায়না কুড বি এ ভেরি বিগ মার্কেট, বিকজ ইউ নো দি চায়নারা সামুদ্রিক মাছের জন্য একটা ক্রেজি, পাগল। এখানে হোটেলে যান, দোকানে দেখবেন যে কেজ আপনার কেজ তারা সামুদ্রিক মাছ, শামুক থেকে নিয়ে ইল থেকে নিয়ে যত ধরনের আছে, তাদের বিগ মার্কেট। সো তাদের কমন ইন্টারেস্টের কারণে দিস 5 কান্ট্রি তারা এফটিএ সাইন করেছে। জাপানিতে চাইনিজ প্রোডাক্ট যাবে না,
কিন্তু অটোমোবাইল কোম্পানিগুলো, হেভি স্টিল কোম্পানিগুলো জাপানে যে স্ট্রাকচারটা করেছে, চায়নাতে যে স্ট্রাকচার করেছে, তার সেলস প্রোডাক্ট যাবে কিন্তু এই এশিয়ান কান্ট্রিগুলো, আফ্রিকান কান্ট্রিগুলো, ইউরোপিয়ান কান্ট্রিগুলো। সো চায়না বিহাইন্ড দিস সিন তারা এটা ইনিশিয়েটিভ নিয়েছে। এই ইনিশিয়েটিভের মধ্যে সাউথ কোরিয়া এবং জাপান অ্যাজ ওয়েল নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া তারা কমন ইন্টারেস্ট পেয়েছে। দে ফাউন্ড এ কমন বেস। তাহলে এখন খুঁজতে হবে তারাই বড় পুঁজিবাদীরা হয়ে গেল, এখন তো বাজার কোথায়? এখন আপনি খেয়াল করে দেখেন, ফ্রম সাউথ কোরিয়া থেকে নিয়ে আপ টু কক্সবাজারের বর্ডার পর্যন্ত, they've all country has gone in this, excluding into China, Taiwan. But rest of the country, 10টা বলেন, এই 10টা কারা? See this, geography দেখেন, সাউথ কোরিয়া, কাম ডাউন, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, and your best friend Myanmar. Why is he best friend? Because তাদের মেহমান, তাদের লোকজন আপনার খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, রাখতেছেন। এরা যদি আপনি ফ্রেন্ড না হয় তাহলে আপনি 12 লক্ষ লোককে কেন তাদের খাওয়াবেন? সো আমার মনে হয় জাতিসংঘ ইজ ভেরি হ্যাপি, যেটা আমরা ভেরি হসপিটালি দেখাচ্ছি, উদার দেখাচ্ছি এবং রোহিঙ্গা থেকে রাখতেছি। জাতীয় ঐক্যবদ্ধ আছে এই বিষয়ে, ঐক্যবদ্ধ আছে, আমরা এটা বাধাও দিচ্ছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে দুজনেই এই বিষয়ে বলেছেন, প্রধানমন্ত্রী দরজা খুলে দিয়েছেন, আর বেগম জিয়াও আশ্রয় দিতে বলেছেন। ফলে দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। কাজে আমি নিশ্চয়ই কোনো অন্যায় কিছু বলি নাই, আমার জিও পলিটিশিয়ান বলতে পারবেন। আজকে বিশ্ব কিন্তু জিও পলিটিক্সও বিশ্বাস করে না, ভৌগোলিক আধিপত্যের দিন কিন্তু চলে গেছে। এখন ওনার যে সাবজেক্ট ভূ অর্থনীতি, ভূ অর্থনীতি নয়, ভূও নাই, আচ্ছা, অর্থনৈতিক স্ট্র্যাটেজি, ইটস এন ইকোনমিক্যাল পলিটিক্স। এখন আমরা চাই আপনি আমার মাল কিনেন, আই টেক মানি ব্যাক, দ্যাট ইজ কেমনে। আমি যেটা বলতে চাচ্ছি, আমি বাংলাদেশ, উই আর নট অনলি এফেক্টেড, উই আর হেভিলি এফেক্টেড। অথচ আমাদের হওয়া হচ্ছিল among these 10 we should have been one, because সবচেয়ে বড় মার্কেট আমাদের। এই 11টা 10টা দেশের যা মার্কেট, তারা বলতেছে প্রায় 29% গ্লোবাল মার্কেট, গ্লোবাল ইকোনমি উইল বি কন্ট্রোল বাই দিস আরক্যাপ। এর মধ্যে যদি আমরা জয়েন করতাম তাহলে ইট উড বিন অ্যাবাউট 40%, ইফ নট 40, নিয়ার অ্যাবাউট 40%, বিকজ আমরা 20 কোটি মানুষ আরো মার্কেট জয়েন করতাম। খেয়াল করে দেখেন, কিন্তু আমরা কেন জানি না, ভারত নিজেও এই নিয়ে কন্ট্রোভার্সিতে আছে, যদিও ভারত এবং আমেরিকা এই জয়েন করে নাই এবং তারা বলছে আমরা জয়েন করবো না, এগেন্সে থাকবো। আমেরিকার নিজস্ব ইন্টারেস্ট আছে, কারণ জানে এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় জয়েন্ট মানে এতে আপনার ওই এফটিতে, সেটা হচ্ছে যে আপনার থ্রেট টু দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি। অন দ্য মোস্ট ভালনারেবল পয়েন্ট হলো যখনই আপনি আপনি যাবেন এর মতো এফটিএতে যাবেন, ফ্রি ট্রেড এগ্রিমেন্টে, তখন আপনার ইন্টেলেকচুয়াল রাইট নাই, because anybody can copy anything, because you are selling products free and no control নাই, ট্যারিফ কন্ট্রোল নাই, কেউ বাধা দিতে পারছে না। ফলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটটা থ্রেট পড়ে। এই জন্য যারা ডেভেলপড কান্ট্রি, যারা স্কিলফুল কান্ট্রি, যারা হাইটেক কান্ট্রি, তারা যেতে চায় না ফ্রি ট্রেডে। তারপরে দেখেন আনহেলদি ওয়ার্কিং কন্ডিশনস, another disadvantage of this free trade, বিকজ যে যেখানে কম পয়সা পাবে সেখান থেকে উৎপাদন করে নিয়ে যাবে। এতে হবে কি, আমেরিকান বা ইন্ডিয়ান বা ওয়েস্টার্ন কান্ট্রিদের দি স্যালারি স্ট্রাকচারস, ওয়েজেস স্ট্রাকচার উইল বি ডেঞ্জারাসলি উইল বি ইন থ্রেট, বিকজ দ্য চিপ লেবার উইল টেক অ্যাডভান্টেজ অফ ইটস। অ্যান্ড আমাদের সেই অ্যাডভান্টেজ ছিল। অ্যান্ড ইন্টেলেকচুয়াল থ্রেট তো আমাদের কেউ ছিল না, আমাদের তেমন কিছু নাই, প্যাটেন্টেড রাইট নাই যে এই জিনিসটা আমাদের প্রোডাক্ট, ঠিক আছে, আমাদের তো এটা কোনো সমস্যা ছিল না। তারপরে যদি দেখেন দ্য লেস রেভিনিউ, এটা ডিসঅ্যাডভান্টেজ অফ দি, আমি একটু 2 মিনিট দিলাম এফটিএ ডিসঅ্যাডভান্টেজ। তাহলে আমার লেস যদি রেভিনিউ আর্ন হয়, আমার দেশের আর্নিং লেভেলটা কাদের, পুয়ার পিপলের কাছ থেকে আমরা আর্ন করতেছি, আমাদের লিভিং কস্ট বেড়ে যাচ্ছে বিকজ অফ হাই ট্যাক্স, হাই ডিউটিস। এটা যদি কমে যায় আমাদের জন্য ক্ষতি ছিল না। কিন্তু আনফর্চুনেটলি
আমাদের পলিটিক্যাল গভর্নমেন্টস বা আমাদের যে ফ্রেন্ডস, এটা তো আজকে শুধু এই গভর্নমেন্টকে দোষারোপ করলে হবে না। ইট স্টার্টেড ফ্রম 2011। 2011 যারা ছিল, 2011 আনফর্চুনেটলি দিস গভর্নমেন্ট ওয়াজ দেয়ার। 2011 আমাদের সিনিয়র লিডার জনাব তোফায়েল আহমেদ সাহেব ছিল দেশের বাণিজ্য মন্ত্রী। He took no attention, he gave no importance to it. Followed by today, আমার বড় ভাই, আমার সিনিয়র ফ্রেন্ডস জনাব টিউমুন সাহেব, তাকে দায়ী করে তো লাভ নাই, বাট হি পেড নো অ্যাটেনশন টু দ্যাট। অথচ আমার এই মার্কেটটা আজকে আমরা ইন্ডিয়ান মার্কেটে চলে গেলাম এখন, কারণ আমার তো কোনো কিছু নাই, আমি তো অ্যাডভান্টেজটা পাচ্ছি না। এখন মায়ানমার দিয়ে স্মাগল হবে আমার দেশে গুডস, রোহিঙ্গা স্মাগল হয়েছে, এখন আসবে আমার বে অফ বেঙ্গল ফ্রি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, কারণ বে অফ বেঙ্গল দিয়ে মাল চলে আসবে। কারণ চিপ মাল যেখানে পাওয়া যাবে, আমেরিকানরা আজ পর্যন্ত মেক্সিকান ব্রাজিলিয়ান মাল স্মাগলিং ইন বন্ধ করতে পারে নাই। কত কিছু করেছে, টানেল করেছে, দিস তারা কাটা তারায় বেড়া দেওয়া করেছে, কিন্তু পারে না তো। মেক্সিকান ম্যান, হিউম্যান বিংস অ্যান্ড গুডস অ্যান্ড দি marijuana, মাদক, এভরিথিং গেটিং স্মাগলড ইন। তো আমি বলবো এটা আমাদের জন্য একটা বিশাল রাজনৈতিক ভুল সিদ্ধান্ত হয়েছে। হয়তো আমরা বিএনপি ক্ষমতা থাকলে আমি বলতে পারি এই সিদ্ধান্ত আমরা নিতে দিতাম না, তো 2011 সন থেকে যে জিনিসটা হ্যাজ টেকেন হ্যাজ ফার্টিলাইজড, এটা বাট বড় মানে দিতেন না আপনি বলছেন বটে, কিন্তু এটা কোনো গ্যারান্টি নেই। কেন বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা তো চায়না, হাজারটা ভুল করেছে আমরা তো বিএনপি। চায়না লোভী, আমরা কারা তো ইন্ডিয়ার পক্ষে যেতাম না, কারা? ইন্ডিয়া, আমরা বিএনপি। ইন্ডিয়া যেতাম না, বিএনপি বিএনপি আমরা আপনি ওপেন যেতাম। তাইওয়ান ইস্যুতে কি করেছেন? তাইওয়ান আপনার ইস্যু চায়নার হলো- সঙ্গে তো তাইওয়ান দীর্ঘদিন ইস্যুটা খুবই বাজে mistake সম্পর্ক গেছে। তাইওয়ান ইস্যু মিস্টেক হয়েছে বলে তো আজকে আমরা উই আর পেইং ফর। হ্যাঁ, চায়না তো আপনাকে বিশ্বাসই করতে পারে না আমরা ভালোভাবে। এই তো এগ্রিড, আমাদের সেই ভুল সিদ্ধান্ত ছিল বলেই আমরা আজকে উই আর পেইং ইট হেভিলি। এনিওয়ে, আমি যেটা মনে করি আপনারা যেটা আলোচনা করতেছেন, বলার চেষ্টা করছেন, আমাদেরকে ভুল হোক যাই হোক, আমাদেরকে ইমিডিয়েটলি আমার চেষ্টা করা উচিত আমরা যেন রিক্যাপে। ইতিমধ্যে একটু ছোট না, নতুন একটু ডেভেলপমেন্ট বলতে হয়েছে, দিতে আমাকে, জি। সেটা হচ্ছে বাংলাদেশ সরকার ইন্দোনেশিয়ার সঙ্গে একটা ফ্রি ট্রেডে যাওয়ার চেষ্টা করছে। অলরেডি ভুটানের সঙ্গে আমরা সাইন করেছি, এখন তারা চেষ্টা করছে ইন্দোনেশিয়ার সঙ্গে যেতে। ইন্দোনেশিয়া ফরচুনেটলি আবার মেম্বার অফ দিস, সাইনিং মেম্বার অফ দ্য রিক্যাপ। সো এখানে যদি আমরা একটা লিঙ্ক খুঁজে পাই, তাহলে কিছুটা এই রিস্মাগলিং করে বা রিলোকেট করে ওরা ইম্পোর্ট করে আমাদেরকে আবার রিইম্পোর্ট করতে পারে। এই রিইম্পোর্টের ফেসিলিটিটা আমরা পেতে পারি যদি ইন্দোনেশিয়ার সঙ্গে আমরা একটা ফ্রি ট্রেডে যেতে পারি। মিস্টার পারভেজ করিম আব্বাসি, আপনি বলবেন, এবং আমি একটু মানে জিও স্ট্র্যাটেজিক কোনো সিগনিফিকেন্স আছে কিনা রিক্যাপের, সেটা একটু বুঝতে চাইবো আপনার কাছ থেকে। ধন্যবাদ জিল্লুর ভাই, আমি ওনার কথা অনেক মনোযোগ দিয়ে শুনছিলাম। তো রাজনৈতিক দিকতে যাব না, কেননা এগেন রাজনীতির সাথে আমি সম্পৃক্ত না, কিন্তু আমি এটা একটা কথা বলতে পারি যে আরসিইপিতে নিশ্চয়ই এটা একটা ভূ রাজনৈতিক একটা স্ট্র্যাটেজির এক্সপ্রেশন। চায়না কিন্তু আজ থেকে এটা ওরা অ্যান্টিসিপেট করে নাই। চায়নাতে তো বেশ কয়েকবার যাওয়া আসাতে আগে থেকে ওদের যে লিটারেচার আছে, ওরা কিন্তু অনেকদিন ধরেই বলছে যে চায়নার যে রাইসটা, এটা কিন্তু পশ্চিমা বিশ্ব ভালোভাবে মেনে নিবে না। এবং এই জন্যই দেখেন ওদের স্ট্র্যাটেজিটা দেখেন, বিআরআই বলেন, তারপর মেড ইন চায়না বলেন, ওরা কিন্তু হচ্ছে আস্তে আস্তে ভ্যালু এডিশনের এখানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, রোবোটিক্সে বলেন, এখানে আপনার ইন্টারনেটের দিকে দেখেন, ওরা কিন্তু আপগ্রেডেড হচ্ছে। ওরা কিন্তু আর শুধু ওই আমরা বলি না যে সস্তা চাইনিজ মাল, ওটা কিন্তু যায় নাই। এবং এটা কিন্তু আমরা দেখেছি হচ্ছে যে আপনি কিন্তু দেখেন ওবামার অ্যাডমিনিস্ট্রেশনের সময় পিভট টুয়ার্ডস এশিয়া, সবাই জানে যে হচ্ছে যে আপনার গ্র্যাভিটি যে আছে, মধ্যাকর্ষণ যেটা আসে, এখানে কিন্তু এখন ইস্টের দিকে চলে আসে, পূর্ব দিকে চলে আসে, এশিয়ার দিকে আসে। এটা ট্রাম্পও কিন্তু বুঝেছে, কিন্তু ট্রাম্পের ইউনিক কিছু, আমি কি বলবো, স্বকীয়তা বলেন, ভালো বলেন, খারাপ বলেন, এখানে যেহেতু এখনো উনি একটা সার্ভিং প্রেসিডেন্ট আছে, তো উনার এখানে হি হ্যাজ ম্যানেজ টু আইসোলেট মোর পিপল অ্যান্ড ইরিটেট মোর পিপল। কিন্তু দেখেন ওর ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা, আমরা মনে করছি যে এখানে হয়তো বা আইপিএসটা আসবে না, ওটা কিন্তু সাবস্টেন্সে থাকবে। কেননা আমেরিকাতে কিন্তু বাইপার্টিজান একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কি ডেমোক্র্যাট কি রিপাবলিকান, ইনফ্যাক্ট জো বাইডেন মোর সো, যে এখন কিন্তু চায়না হচ্ছে ওদের সবচেয়ে বড় হচ্ছে ওদের এনিমি বলবো না, ওপোনেন্ট, স্ট্র্যাটেজিক ওপোনেন্ট। এটা হয়তো আপনি যদি এখানে দেখেন, জাস্ট দুইটা বলবো, ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি যখন আপনি করছেন ডিসেম্বর 2017-তে, বা ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি জানুয়ারি 2018, একটার পর একটা ইউএসএ যেটা করেছে, সেগুলো কিন্তু ওরা আইডেন্টিফাই করেছে চায়না অ্যান্ড রাশিয়া আর দের মেইন ওপোনেন্টস, স্ট্র্যাটেজিক ওপোনেন্টস। সো চায়নাও বুঝতে পেরেছে যে ওরা যখন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে সিকিউরিটির উপর অ্যাক্সেস করছে, যে ওরা বলছে সাউথ চায়না সিতে ফ্রি ন্যাভিগেশন করবে, তো ওরা সিকিউরিটি আর্কিটেকচার এমফোসিস করছে। চায়না কি বলছে, চায়নাকে আইসোলেট করতে চাচ্ছে তো আমেরিকা, তো সে কি করছে, একটা অর্থনৈতিক অবকাঠামো এমনভাবে করছে যেখানে হচ্ছে চায়নাকে চেষ্টা করলে ওরা আইসোলেট করতে পারবে না। দ্যাটস আরসিইপি। এবং এর মধ্যে দেখেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, উনি বললেন ঠিকই
স্যার যে এখানে হচ্ছে যে আপনার এই চায়নার সাথে জাপানের বিভেদ আছে, চায়নার সাথে সাউথ কোরিয়ার বিভেদ আছে, অস্ট্রেলিয়ার সাথে তো ইনফ্যাক্ট ট্রেড ওয়ারই চলছে, কিন্তু তার সাথে কি করছে, এবং ওরাও কিন্তু এইসব দেশগুলো এবং এরা আবার পুরোপুরি আমেরিকান বলয়ের কোয়াডের মেম্বার, নানান মানে ইত্যাদি। এখন হয়েছে কি সবকিছু হচ্ছে কি এখন সাদা বা কালো কোন রং দিয়ে কাউকে এখানে আইডেন্টিফাই করা যাবে না, বিকজ ওরা দেখছে যে জো বাইডেন কিন্তু আসছে কিন্তু একটা মোটামুটি একটা প্রোটেকশনিস্ট একটা এজেন্ডাতে, যে হচ্ছে ওয়ার্কারদের মিনিমাম ওয়েজ বাড়াও, আমাদের চাকরি বৃদ্ধি করো এখানে। তো এইসব জিনিসগুলো করবে কোথা থেকে? এখানে তো সে তো ফ্রি ট্রেডে যে সে তো এখানে অগাধভাবে এখানে আমেরিকা খুলে দিতে পারবে না, এবং হি হ্যাজ ইনহেরিটেড এ ডিভাইডেড ম্যান্ডেট। প্রায় আমেরিকার 50% ইলেকটোরেটের একটু কম বলবো 48% হচ্ছে ওরা কিন্তু ট্রাম্পের প্রতি আস্থাশীল যে কোনো কারণে। তো এটাকে কিন্তু ওকে কিন্তু আমরা বলতে পারবো না যে ট্রাম্প পাগল, কারণ ট্রাম্পের পিছনে হাফ অফ আমেরিকা ইজ সাপোর্টিং হিম। তো চায়না যেটা করেছে হচ্ছে যে, এবং চায়নার অ্যালাইজরাও যেটা মানে অ্যালাইজ এবং ওপোনেন্টস লাইক জাপান, ওরা বলছে যে যুক্তরাষ্ট্রের আবার স্ট্র্যাটেজি চেঞ্জ হতে পারে, কারণ ওদের প্রেসিডেন্টের উপর কিন্তু অনেক কিছু পলিসিস কিন্তু একটা ইনফ্লুয়েন্স থাকে। তো সুতরাং ওরাও হচ্ছে এটা এক ধরনের এখানে এই আরসিপি তে করে যেটা করছে যে এখানে হচ্ছে ট্যারিফটা কমিয়ে দিচ্ছে, এখানে হচ্ছে রুলস অফ অরিজিনের এখানে ইজি করে দিচ্ছে, ইনভেস্টমেন্টে ইজি করে দিচ্ছে। এবং ভারতও কিন্তু নভেম্বর 2000 এই আগের বছর নভেম্বর পর্যন্ত কিন্তু এটার সাথে ছিল, তারপর দেব ডিসাইড টু অপ্ট আউট কালওয়ান ভ্যালির সাথে এখানে এই ক্ল্যাশের জন্য। এবং ওদেরকে বলা হচ্ছে যে ওদের ফার্মার্স যারা আছে যেখানে হঠাৎ করে একটা ইম্পোর্ট এখানে আমদানিটা বেড়ে যাবে, এটার জন্য ওদের একটা চাপ হবে। এবং আরসিইপি তে দেওয়াতে যেটা হচ্ছে যে চায়নাকে ওইভাবে আইসোলেট আমেরিকা যদি চেষ্টাও করে জো বাইডেনের রেজিম যখন আসবে, ইট উইল বি ডিফিকাল্ট, বা এনি কনফ্রন্টেশন উইথ চায়না উইল হ্যাভ ইকোনমিক ইমপ্লিকেশন ফর দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আর বাংলাদেশের ক্ষেত্রে আমি শুধু একটা বলবো, কেননা না বললে এটা ভুল হবে। বাংলাদেশের দুটো কারণ আছে যেটা আরসিপি তে, যেটা এখানে আমি যে তথ্যপত্র থেকে বলতে পারি। বাংলাদেশকে এক, বাংলাদেশ নিজ থেকে হয়তো বা আগ্রহ দেখায় না, দুই, বাংলাদেশে কেউ বলেও নাই। এটা হচ্ছে যে আমি কিন্তু বাংলাদেশে এখানে হচ্ছে যে অফিসিয়ালসদের ডেইলি স্টারের রিপোর্ট থেকে কোট করছে, আমার নিজস্ব না। এবং আমাদের কিন্তু আপাতত আরসিপি তে না গেলেও চলে। আমি কেন আপনাকে বলছি, এটা আমার মতামত। আমরা কিন্তু আপনি যে বললেন আমদানি, এখানে এটা খুব ভালো কথা বলেছেন। আমরা যে আমদানির উপর শুল্ক দিই, এক চায়নার থেকে আমরা হচ্ছে 25,000 কোটি টাকা পাই আমদানি শুল্ক, 25,000 কোটি টাকা। আমাদের মতো গরিব দেশের জন্য এই আমদানি এটা, এবং আমরা বেশিরভাগ যেটা করি হচ্ছে এশিয়া থেকে আমরা আমদানি করি, আমরা কিন্তু বেশি আমরা রপ্তানি করি না। এবং আমাদের কিন্তু যেহেতু আমাদের মেইন মার্কেট ইজ চায়না, চায়না আমাদেরকে এশিয়ান প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টের আন্ডারে কিন্তু আমাদেরকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দেয়, এবং 2024 সালে এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার পর আমরা এনজয় করবো এটা। কিন্তু এটা হচ্ছে ভবিষ্যতের দিকে চোখ রেখে, যখন বাংলাদেশের এক্সপোর্ট বাস্কেট বাড়বে, যখন আমরা তো শুধু ওই আমেরিকা ইউরোপের মার্কেটের উপর ডিপেন্ডেন্ট হলে হবে না, তো ওদের অর্থনীতিতে সময় লাগছে। সুতরাং আমাদেরকে ভবিষ্যতের দিকে দেখার জন্য আমরা যেটা আমরা চেষ্টা করতে পারি, করাও হচ্ছে বোধহয় কিছুটা, আরো জোরে সোরে ASEAN+1, আসিয়ানের সাথে আমরা যেভাবে সম্পৃক্ত হতে পারি, বিমস্টেকের ফ্রি ট্রেড এগ্রিমেন্টের দিকে আমরা আগাতে গিয়েও পারছি না। পলিটিক্যাল ফোরাম, ওটা ইকোনমিক ফোরাম, যুদ্ধ করবেন, মারামারি করবেন, কিন্তু আমরা তো এখন পৃথিবীতে বাট ইকোনমিক ফোরামের নামের মধ্যে তো নেটোতে তো ইকোনমিক কিছু পাইনি আমরা। কিন্তু এখন যেটা হচ্ছে যে বাংলাদেশে এখান থেকে যে আমরা করবো, আমাদের তো ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আমাদের এক্সপিরিয়েন্সও নাই। আমি কিন্তু খুব এটা আমাদের এবং এটার জন্য আমি জিলুবা আপনার প্রোগ্রামে আগে বলেছিলাম, আমাদের এখানে যেটা হচ্ছে আমাদের দেশে যে এক্সপার্ট নেই তা না, কিন্তু আমাদের একজন এক্সপার্টের উপর নির্ভরশীল করে তো একটা ইনস্টিটিউট করা যায় না। আমাদের স্পেশালাইজড ডেডিকেটেড ইনস্টিটিউশনস দরকার, এবং এটা নট নেসেসারিলি উইল অল বি ফান্ডেড বাই দ্য গভর্নমেন্ট, ইট হ্যাজ টু বি ফান্ডেড বাই প্রাইভেট ইনস্টিটিউশনস অলসো। আমাদের রিজিনাল স্টাডি সেন্টার্স আছে, আমি আবারও বলছি, আমাদের চায়না সেন্টার আছে, আমাদের ইন্ডিয়া সেন্টার আছে, মিডল ইস্ট সেন্টার আছে। মিডল ইস্টে যে আমাদের এত রেমিটেন্স এখান থেকে আসে, এখান থেকে আমাদের এখানে উই মাইট হ্যাভ আমাদের একজন দুজন এক্সপার্ট থাকতে পারে। আমাদের আলাদা যেমন WTO তে যেখানে আমাদের এখানে একটা আলাদা উইং আছে, কমার্স মিনিস্ট্রি করে, আমাদের এরকম ট্রেড নেগোসিয়েশন এক একটা এফটি আপনার 2012 থেকে 2020 8 থেকে 9 বছর গেছে। ইটস সাচ এ কমপ্লেক্স প্রসিডিউর। এবং আমাদের আমরা শুধু ঢুকলেই একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট থেকে ঝাঁপিয়ে গেলাম তা তো হবে না, এটার সাথে আমাদের অনেক কিছু জিনিস করতে হবে, নাহলে আমাদের ঢুকতে দেবে না। কাস্টমসে আমাদের রিফর্ম করতে হবে, স্ট্যান্ডার্ড হারমোনাইজেশন করতে হবে, এবং হঠাৎ করে যে আমাদের আমদানি আসবে, এখন যে আমাদের ডোমেস্টিক ম্যানুফ্যাকচার গুডস আছে, এই যে আপনার যে এই প্রসেস ফুডগুলো দেখেন, আপনার বাসায় সসেজ দেন, এটা দেন, এগুলো বিস্কিট দেন, এগুলো তো এখানে তাহলে চাপের সম্মুখীন হবে। তো আমাদেরকেও দেখতে হবে যে আমাদের কতটুকু রেভিনিউ লস হবে, এটার জন্য স্টাডি দরকার। এটার জন্য শুধু আমি বলছি না যে ভেস্টেড ইন্টারেস্ট সব জায়গায় থাকে। এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্টে আবার একটা সমস্যা হচ্ছে, 91 সাল থেকে ইনফ্যাক্ট 80s থেকে
ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে বলে গেছে ইকোনমি লিবারালাইজ করো, ইকোনমি লিবারালাইজ করো। সাকসেসিভ গভর্নমেন্ট কম বেশি লিবারালাইজ করেছে। 91-এ সাইফুর রহমান কিন্তু উনি মরহুম সাইফুর রহমান উনি কিন্তু অনেকগুলো এখানে রিফর্ম করেছে। ইন্ডিয়ার সাথে কিন্তু ব্যবসা বাণিজ্য সেই বাড়লো কিন্তু আমাদের। উনি সেই পার্লামেন্টে ছিলেন। আবার মনে আছে তো, কিন্তু আমরা যখন ছাত্র ছিলাম তো ডেইলি স্টার তো নেই, তখন অবজারভারে আসতো এখানে কিছু কিছু, তারপর এখানে ইত্তেফাক এগুলোতে আসতো। তো তখন থেকে দেখলাম যে ইন্ডিয়ান প্রোডাক্টস এখানে ছেয়ে যাওয়া শুরু করলো। তারপর শুধু ইন্ডিয়ান না, চাইনিজ, এটাই হবে হচ্ছে বিশ্বায়নের যুগে ট্রেড আসবে এবং ট্রেডের মধ্যে কম্পিটিশন হবে। কিন্তু ঠিক বলেছেন ভিয়েতনামের ব্যাপারে। ভিয়েতনামের ব্যাপারে যেটা হচ্ছে, ওরা অলরেডি আমাকে ডিসপ্লেস করে দিয়েছে এজ দ্য সেকেন্ড লার্জেস্ট আরএনজি এক্সপোর্টার। এবং এখান থেকে যদি ওরা সুবিধা পায়, ভবিষ্যতে যদি আমরা রপ্তানি ক্ষেত্র যদি এশিয়ার দিকে সরে যায়, তখন কিন্তু ভিয়েতনামের সাথে আমাদের একটা অসুবিধায় পড়তে হতে পারে। এবং এর জন্য কিন্তু আমাদের, এবং আমরা শুধু ফ্রি ট্রেড এগ্রিমেন্টে নিল না কেন বলে গাল ফুলিয়ে থাকলে হবে না। এখন তো এই কিছুদিন আগে হচ্ছে জয়শঙ্কর এখানে এতকাল ওরা যে এখানে লিবারালাইজ করছে, এখন বলছে যে এইসব ভুল কথাবার্তা। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমরা অনেকগুলো করেছি অনেক দেশের সাথে, আমাদের মাত্র 7% মতো লাভ হয়েছে। এটা করে লাভ নেই, এখন আগে ডোমেস্টিক ক্যাপাবিলিটিস বাড়ায়। সো বাংলাদেশে আমরা বলছি না যে কুপমণ্ডক হয়ে থাকি, কিন্তু আমি তো চাইলেই তো আমাকে ওরা ঢুকাবে না। আসিয়ানের মধ্যে আগে ঢুকার চেষ্টা করি, আসিয়ান প্লাস ওয়ানের থ্রুতে। মানে আগে ওরা মিয়ানমার, আচ্ছা আপনি কি মনে করেন যে মিয়ানমারে আসিয়ানে ঢুকার যোগ্যতা আছে আমাদের চেয়ে বেশি? না বেশ, আমি এখানে একটু ইন্টারাপ্ট করি এই জন্য। আপনি সুন্দর বলেছেন আমাদের চায়না সেন্টার নাই, জাপান সেন্টার নাই। বাংলাদেশে তো একটা পাকিস্তানের কাছে আমরা পাইছিলাম একটা বার্ড, পল্লী একাডেমি পাইছিলাম। জি জি জি, রিয়াল ডেভেলপমেন্টের জন্য গ্রামদের কীভাবে উন্নত করেছে আমরা সেটাও করি নাই, সেটাও বাদ দিয়েছি। এখন বাদ দিয়েছি, আমাদের কোনো সেন্টারই নেই। লেখাপড়া তো নাই, আমাদের ইন্টেলেকচুয়াল নেই। আমরা বললাম পরীক্ষা পাস করা দিচ্ছেন, সাজেশন দিচ্ছেন, পড়াশোনা করছেন। মূল সমস্যা তো সেখানে। যদি আমাদের জ্ঞান বুদ্ধি থাকতো, 20 কোটি লোকের এফটিএ ম্যানেজ করার মতো লোক নাই, যেই দেশে প্রায় মোর দেন 100 ইউনিভার্সিটি চলতেছে। ইটস ভেরি শেম না ভাই? ডোন্ট ইউ ফিল ইটস সো মাচ শেম দ্যাট 100-এর বেশি ইউনিভার্সিটি আছে আমাদের ব্যাঙ্গের ছাতার মতো না, প্রাইভেট সেটা তো আর ইউনিভার্সিটি। এবং এমন কোন একাডেমিক্সের দোষ দিয়ে লাভ না, নেই। দোষ দিচ্ছি না। পলিসি না, না, এই পলিসি মেকারদের বলছি। আপনি একটা ইউনিভার্সিটি কাকে দিয়েছেন, কোথায় দিয়েছেন, কি ইউনিভার্সিটি সেখানে দিয়েছেন? আপনি এফটিএ ম্যানেজ করার জন্য লোক তৈরি করতে পারতেছেন এত বছর ধরে। আমাদের জন্য তো লজ্জাস্কর। এবং বেনিফিটে কি হচ্ছে? আপনি 25,000 কোটি টাকার কথা বলছেন, সাউন্ড ভেরি বিগ, বাট 25,000 কোটি টাকা পিক কে পে করতেছে? কাস্টমার। আমার দেশে তো কনজিউমার গুডস আনতেছে চায়নার থেকে। আই এম নট বাইং দি জেট, আই এম নট বাইং শিপ, আই এম নট বাইং দিস বিলেটস, আই এম নট বাইং দি হেভি স্ট্রাকচার্স। এই 25,000 কোটি টাকা গরিব মানুষ তার পকেট থেকে দিচ্ছে। উই আর পেইং। আমার বাচ্চার দুধের জন্য যেটা কন্টেনার দিয়ে সেটা চায়নার থেকে আসে, যেখান থেকে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। হোয়াই শুড ইউ পে দ্য ট্যাক্স? যেখানে আমার করাপশন ইজ মোর দেন 60%, যেখানে আমার পদ্মা ব্রিজের মধ্যে জায়গায় করাপশন হচ্ছে এবং সেটা 30%-এর বেশি। আপনারা তো স্ট্যাটিস্টিক্স নিয়ে বলতেছেন, পত্রপত্রিকে বলতেছে। তো সেখানে আমি আজকে 25,000 কোটি টাকার লোক দেখাইয়া আমি এফটিএ করবো না, এটা তো হতে পারে না। আজকে যদি বুঝতাম ইয়েস আমি হেভি ইন্ডাস্ট্রি করতেছি, আমার এখানে অটোমোবাইলস হচ্ছে, আমার এখানে হবে, তাহলে বুঝতাম। আজকে যদি 25,000 কোটি টাকা যদি আমরা না পে করি, ট্যাক্স না দিই, তাহলে তো ডাইরেক্টলি আমার দেশের গ্রামের মানুষের মধ্যে এফেক্ট হবে। আপনি যে অ্যাডভান্টেজগুলো দেখেন, আপনি যে এফটিএর যে সুযোগ সুবিধাগুলো, সেখানে আপনি প্রথম কথাই বলছেন যে এখানে ইনক্রিজ এফিসিয়েন্সি হবে। এফিসিয়েন্সি কেন হবে না? আমি যদি রোলেক্স ঘড়ি আনি, এই রোলেক্স ঘড়িটা যদি ভেঙে যায়, আমি কিন্তু রোলেক্স ঘড়ি রিপেয়ার করা শিখে ফেলবো 6 মাসের মধ্যে। আমার দেশে স্কিল লেবার 6 মাসের মধ্যে রোলেক্স ঘড়ি শিখে বলবে। এখন একটা দুইটা রোলেক্স ঘড়ি আসে, সেই ঘড়িটা আপনি আবার সুইজারল্যান্ডে পাঠান রিপেয়ার করার জন্য। ফলে আমার দেশে স্কিল লেবার ওঠে নাই। কিন্তু আপনি দেখেন তো অটোমোবাইলসে আজকে কোনো একটা ট্রাক, বাস, ইভেন মার্সিডিজ কার রিপেয়ার করার জন্য বাংলাদেশে বাইরে যায় কিনা? আজকে দেখেন তো আইফোনে যতটাই ডিলার আছে যে রিপেয়ার করবে, তার কাছে কেউ যায় কিনা? গুলশান যান, যে কোনো একটা মার্কেটে যান, আইটি মার্কেটে যান, ইউ গোন সি দে আর আইপি রিপেয়ার করে দিচ্ছে। ইটস এ প্রবলেম। সো এফটিএর ফার্স্ট কন্ডিশন হলো ইট উইল ইনক্রিজ ইউর এফিসিয়েন্সি, যে কথাটা আজকে আপনি বলতেছেন। আপনি যদি এফটিএ থাকতো আজকে আমার দেশে, আমি যে কোনো বই নিয়ে আসতে পারতাম, যে কোনো দেশের বুক আমি উইদিন 24 আওয়ার্স বুক পাবলিশ হওয়ার সঙ্গে নিয়ে আসতে পারতাম। আপনার টেক্সট বুকের প্রবলেম সলভ হয়ে যেত। আজকে আপনার নোটবুক চুরি করে আনিয়া, নকল করিয়া মার্কেট থেকে ফটোস্টেট করে, ক্যান ইউ ডিসএগ্রি স্যার? ফটোস্টেট দিয়ে আপনি গ্রাজুয়েট বানাচ্ছেন দেশে, মাস্টার্স পড়াচ্ছেন ফটোস্টেট দেওয়া। ঢাকা ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন 99% বুকস হলো অল ফটোকপি বুক, পাইরেট বুকস, তা ফটোকপি করা, অরিজিনাল বুক না। তাহলে আপনি বলতেছেন তো এই জিনিসগুলো আপনারা দেখবেন না, বলবেন না। অথবা 25,000 কোটি টাকা বিশাল একটা সাউন্ড করলেন। আরে 25,000 কোটি টাকা যেখানে
চীন আমাকে অলরেডি 98 আইটেমের উপরে ডিউটি ফ্রি 97%, হ্যাঁ। প্রপার্টি দিয়েছে, জি। বড় হেভিগুলো দেয় নাই। তাহলে চায়নাকে বলেন না, চায়নার কাছ থেকে আপনি এইড নেন না, 25,000 কোটি টাকা এইড দিয়ে গিভ আস, আপনি অল কম ট্যাক্সে দেন, সাবসিডাইজ করেন। আপনাকে তো অ্যাপ্রোচটা ঠিক করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি পুরো জিনিসটাকে ওভারঅল না দেখেন, গ্লোবাল ভিউ না দেখে যদি হলোকাস্টিং ভিউ দেখেন, তাহলে তো যে কোনো ছোট প্রবলেম বিগ দেখা যাবে। বাট ইফ ইউ সি ফ্রম দ্য বার্ডস ভিউ, the big things will look small. আমরা always we looks from the bottom. And bottom দেখলে always dirty things দেখবেন। বটমের দিকে যখন তাকাবেন, all dirty things will see first. Try to see from the bottom. You are the young generation. আপনারা এই দেশটা আপনারা করবেন, আমরা তো শেষ। আপনারা যদি এই ধরনের কনজারভেটিভ কথাবার্তা বলেন, we get upset. আপনি দেখেন স্পেশালাইজেশন হবে, আপনি এফটিএ যদি হয় স্পেশালাইজেশন বাড়বে। Why? How বাড়বে দেখেন আপনি। আপনি যে কোনো জিনিস আপনি আনেন, তারপরে বাসবে নো মনোপলি, দেয়ার উইল বি নো মনোপলি। এখন তো আমাদের সে মনোপলি। আপনি দেখেন কোন জিনিসটা আপনি রেলওয়ে কিনবেন, ওই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট টেন্ডার দিবেন, রেলে যান, 1 কোটি টাকার ট্রেন 7 কোটি টাকা কিনতেছেন। এগুলো সব এক্সাম্পল দেখেন আপনি। জি, আপনি রেনগো দেখেন, আপনি একটা আসতেছেন, আপনি লোয়ার প্রাইস, আমার প্রাইস যদি লোয়ার হয়, আমি তো এটাকে কিনে এনে আমি হায়ার কান্ট্রিগুলোতে আমি রিএক্সপোর্ট করতে পারবো। আজকে একটা এক্সাম্পল দিই আপনাকে, আমার দেশে মুসুর ডাল আসে, কোথায় আসে জানেন? কানাডার থেকে দোষ টার্কি, টার্কির থেকে সেটা ভাঙায় আমার দেশে আসে। তা আমরা ওই ডাল খাচ্ছি, বাট আমরা কিন্তু ডাইরেক্ট আনতে পারতেছি না ফ্রম, বিকজ আমাদের ডাইরেক্ট আনলে ডিউটি বেশি, ওইদিকে ঘুরে আনলে ভাঙে। তো এইগুলো প্র্যাকটিক্যালি আপনি দেখতে হবে। তো ইট উইল ইনক্রিজ ভ্যারাইটিস। বলেন আপনি এই দেশে যখন আপনি এফটিএ দিবেন, তখন আপনার চয়েস থাকবে যে কোনো জিনিস। এখন আপনি একটা স্যুট কিনতে যান, ওই 10 টাকার স্যুট 1000 টাকা কিনতে হয়, বিকজ আপনার চয়েস তো নাই। আপনি তারপরে আসেন ইনক্রিজ ইউর ভ্যারাইটিস। এই যে আমাদের অ্যাডভান্টেজগুলো, এগুলো আপনি দেখেন। আর সবার উপরে হচ্ছে যে আমার দেশের এখন আপনারা যে কিছু বলেন এডুকেশন বেস তৈরি হয়েছে, আমার দেশে প্রচুর ছেলেমেয়েরা গত 30 বছরে কিন্তু বিদেশে পড়াশোনা করে আসছে। আপনাদের সবারই মোটামুটি মোর দেন হায়ার ডিগ্রিজ আর from the all international universities. Now is the time has come to utilize you people. Now time has come that আমরা ওই লোকদেরকে ভালো একটা এভিনিউ দেই। এখানে যদি আজকে দেখেন, আপনি বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো দেখেন, আজকে স্কয়ার বড় কোম্পানি চানাচুর বানায়। তো গ্রামের মেয়েটা কি বানাবে? চানাচুর মশলা কে বিক্রি করতেছে? এসিআই কোম্পানি, বিগ কোম্পানি, মাল্টিনেশনাল কোম্পানি, মানে মশলা বানায়। এদিকে তো মশলা বানায়, তো ধরেন আপনি বড় কোম্পানি ছাড়া আপনি গ্রামের একটা মেয়ে কি বানিয়ে তাহলে সারা দেশ জুড়ে বাজারে এদিকে দিয়া যদি মশলা বানায়া আপনি যদি আমার গ্রামে পাঠায়া দেন, তাহলে আমি মশলাটা যদি আমি জার্মান থেকে আনি, আই ক্যান গেট বেটার মশলা, চিপার প্রাইস। দেন হোয়াই ইউ নট অ্যালাউ মি? আপনি তাদেরকে সেলস উঠাই দিচ্ছেন, ভ্যাট দিচ্ছেন, তারা ভ্যাট দেয় না। তো ওরা যদি পচা হলুদ মরিচ কিনে আই না ট্রাশিং করে আমাকে বেচতে পারে, তাহলে আমি কেন চায়নার থেকে মশলা কম ডিউটিতে আনতে পারবো না? আপনি কেন আমাকে সেই এফটিএ দিবেন না? আমার মনে হচ্ছিল যে আমি আমার ইকো 101 ক্লাসে চলে গেছি, যেখানে এবং আমরা এগুলাই বলি। আর হঠাৎ করে মনে হচ্ছিল যে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাপোষা শিক্ষককে উনি একসাথে শিক্ষামন্ত্রী, কমার্স মিনিস্টার এবং অর্থনীতির এখানে মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার একসাথে দিয়ে দিয়েছেন। আপনার দোয়া যাতে কাজে লাগে। বাট আপাতত এখানে আমি কাজের কথাটা যেটা বলি, খুব ভালো লাগলো। বাট এখানে যেহেতু আমরা ছোট করে চলে যাচ্ছে, আরো অন্যান্য টপিক আছে, যে আপনি যেগুলো বলেছেন একদম সত্যি কথা। ফ্রি ট্রেড এগ্রিমেন্টে আমি এগুলোকে কোনো সন্দেহ নাই, কিন্তু তো আছে। কিন্তু এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ট্রেড ডাইভার্সন, একটা হচ্ছে ট্রেড ক্রিয়েশন even under a free trade agreement. আমাদেরকে এই অ্যানালাইসিসটা, সিমুলেশনটা করতে হবে। We don't have enough ground study. We do not have enough ground study to actually understand how much we would have possibly benefited from RCEP. আগে গ্রাউন্ড স্টাডি না হয়, আমরা এখন বলছি যেগুলো হচ্ছে দিস ইজ বেসিক্যালি অন দ্য বেস অফ হাঞ্চ। আমি এখানে বলছি এটা হয়েছে বলে এখানে হয়েছে। আমরা তো আমেরিকাতে দেখেছি যে নাফটাটা কেন ওরা রিডিজাইন করলো, যে আমেরিকা যুক্তরাষ্ট্রের চেয়ে ওদের কনজিউমারদের ইনফ্লেশন কমে গেছে, খুবই ভালো কথা। আমেরিকাতে একটা প্রিন্সিপাল পলিসি, তোমরা ইনফ্লেশনটা কমিয়ে রাখো, মুদ্রাস্ফীতি কমিয়ে রাখো। কিন্তু এখানে দেখা গেছে মেক্সিকো হ্যাজ বেনিফিটেড মোর। সো এবং এই জন্য এখন ইউএসএমসি তে গেছে। টিপিপি কি হলো? যে টিপিপি, আমি টিপিপি কেন চলে গেল?
এবং এই জন্য টিপিপি চলে যাওয়াতে, টিপিপিতে আপনি মনে করেন এটা ডেমোক্রেটরাও চেয়েছে টিপিপি থেকে সরে আসুক, শুধু এটা ট্রাম্পের পাগলামো না। এবং এখানে হচ্ছে এবং এরপর টিপিপি থেকে ইউএসএ চলে যাওয়ার পর এরপরে তো আরসিপি আসলো। এবং আপনি দেখুন, হ্যাঁ একটা মন্ত্রা আছে যে ফ্রি ট্রেড, বাট ট্রেড ইজ নট ফ্রি, বিকজ আপনি এখানে আপনি ট্যারিফ নামাচ্ছি, কিন্তু আমি নন ট্যারিফ ব্যারিয়ার সরাচ্ছি না। তা আমাদের তো এখানে WTO-তে তো আমাদের দোহা রাউন্ডে চলেই যাচ্ছে। এবং এখন আমরা দেখতে যাচ্ছি এখন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, ঠিকই বললেন, কিন্তু এবার কমার্স আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের নামে যদি সব সাইন করে দিই, আমাদের দেশে তো এটাও তো ঠিক যে বিদেশি বইগুলো তো ফটোকপিতে পাওয়া যায় এখানে, ইউ আর রাইট, কিন্তু এখন আমাদের তো উই ডু নট হ্যাভ দ্যাট বেস ইয়েট। এবং আমি বলছি না যে আপনার কোনো কথাটা এখানে আর্গিউ করছি, আনটিল এন্ড আনলেস, এবং সবসময় যেটা হয়ে গেছে ইন রিয়ালিটি কোনোটাই সাডেন হয়নি, আমরা আস্তে আস্তে ক্যাপাসিটি ডেভেলপ করেছি এবং গ্র্যাজুয়াল লিবারালাইজেশন হচ্ছে, এবং লিবারালাইজেশনটা রেসিপ্রোকেটরি হতে হবে। আমি সব কিছু খুলে দিলাম, কিন্তু আমার পার্টনার দেশ আমাকে খুললো না, এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্টে আমাদের সাথে তো অন্য দেশ যেতে ইচ্ছুক হবে। আমি বললাম যে আই এম ভেরি হ্যাপি ফর এ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, বাট ফ্রি ট্রেড এগ্রিমেন্টের সাথে অন্য দেশ যদি আমি ইজ নট উইলিং, তখন তো সমস্যা। তো এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমি কিন্তু আপনার সাথে একমত, আমরা ভুটানের সাথে আমরা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টে গেছি, ফ্রি ট্রেড এগ্রিমেন্টে যাইনি। এবং আমরা অনেকদিন চেষ্টা করছি ASEAN+1 করার জন্য, কিন্তু ASEAN+1 জন্য আবার মিয়ানমারের সাথে চলে আসে, এবং মিয়ানমারের সাথে আবার রোহিঙ্গা ইস্যু চলে আসে, তো এগুলো আবার হচ্ছে আবার একটা কনভলিউটেড ইস্যু। বাট হ্যাঁ, এবং আপনি কিন্তু দেখুন একটা জিনিস হচ্ছে যে এসিআই বলেন, স্কোয়ার বলেন, আপনি বললেন যে এখানে ইনসেপ্টটা এখানে আছে। আমি প্রেসিডেন্ট, আমার মনে হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল আগে কিন্তু বিদেশি, ছোটবেলা আপনারা তো আরো জানবেন, বিদেশি কিন্তু তখন হচ্ছে সব ওষুধ ছিল, আমার মনে হচ্ছে বিদেশি অ্যারোসলের বিদেশি অ্যারোসলটা আসতো, তারপর এটার উপর লেগে গেল ব্যান, যে একমাত্র ক্রিটিক্যাল ওষুধ ছাড়া কিন্তু এখানে কোনো কিছু আসবে না। এটা কিন্তু কাস্টমারদের জন্য এখানে বেড়েও গেছে দাম। কিন্তু এখন দেখেন আমাদের ডোমেস্টিক যে এখানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, ওরা তো 57টা দেশে এক্সপোর্ট করছে। চাইলে এখানে দেখেন আপনাদের এখানে যে প্যারেন্ট কোম্পানি আছে ইনক্লুডিং ইউএসএ এফডিএ অ্যাপ্রুভাল পাচ্ছে। সো আমাদেরও হচ্ছে যে অফকোর্স ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য ক্যাপাসিটি হতে হবে। আপনি যখন একদিনে তো আপনি এখানে কমব্যাট রেডি হয়ে যান আর্মিতে, ইউ গো থ্রু অ্যান ইন্টেন্সিভ প্রসেস, সো ইট উইল বি সাইমালটেনিয়াস। আমরা একটু অন্য প্রসঙ্গে যে আমি যেটা চায়না ইন্ডিয়া রাইভালরি বলছিলাম, এবং এখানে আমাদেরকে আমরা অর্থনৈতিকভাবে দেখি, নিরাপত্তার বিবেচনা থেকে, রাজনৈতিক বিবেচনা থেকে, এটি আসলে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে বলে মনে হচ্ছে, এবং এখানটাতে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়েছে, ইউএসএর নতুন গভর্নমেন্ট, সব মিলিয়ে স্ট্র্যাটেজিক পজিশনে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের ভূমিকা, এখানে আমি যেটি বলছিলাম যে প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, ভারতের সরকার এবং তার সঙ্গে আবার তার অভ্যন্তরীণ বিষয়ে যে সংকট আছে, পশ্চিমবঙ্গে নির্বাচন আছে, আমরা আমাদের অনেক সমস্যার সমাধান করতে গেলেই পশ্চিমবঙ্গ সামনে এসে দাঁড়ায়। তো কেন্দ্রীয় সরকার চাইলেও তারা করতে পারে না, আমরা সেটা কেন মেনে নিই বা কেন মেনে নিব সেটাও একটা প্রশ্ন। সব মিলে যদি একটু ছোট করে বলেন, আমি তারপরে আমরা এখানে একটা জিনিস আছে যেখানে যুক্তরাষ্ট্রে বাইডেন আশা করা যায় যে যেখানে যুক্তরাষ্ট্রের অবকাঠামো এখনো কিন্তু মজবুত বুনিয়াদে আছে, ইনফ্রাস্ট্রাকচার সলিড। যতই আপনি ট্রাম্পকে নিয়ে হাসি ঠাট্টা করেন, ইলেকশন নিয়ে করেন, এখনো ওখানে গণতন্ত্র আছে বলে এখানে কিন্তু ফর ট্রাম্প, এগেনস্ট ট্রাম্প, ফর বাইডেন, অ্যান্টি বাইডেন। আপনি কিন্তু দেখেন ওদের নির্বাচন যেটা হয়, আমি কিন্তু আরো অন্যান্য কয়েকটা প্রোগ্রামে বলেছি, ইটস ইন এফেক্ট আ গ্লোবাল ইলেকশন, বিকজ মানুষের আগ্রহ সেই বেজিং থেকে, মস্কো থেকে সবারই আগ্রহ আছে, কেউ ক্রিটিসাইজ করছে, প্রেস করছে। ওদের মধ্যে হোস্ট, টিভি হোস্টার যে আমেরিকা এক একটা বলে, আমি তো সহ্য করতে পারি যে ট্রাম্পকে নিয়ে যা বলে, ট্রাম্পের চুল এত বড় করে দিচ্ছে, কেস করে দিচ্ছে, কোথায় হয়, মানে এখনো ইটস রোবাস্ট। আমেরিকার অবিচুয়ারি এখন লেখা হয় নাই। এটা কিন্তু আমরা বাঙালিরা খুব আবেগপ্রবণ, আমরা অনেক কিছু যাকে দেখতে পারি না অনেক কিছুই বলে দিই, কিন্তু এখনো ওখানে আছে। কিন্তু জো বাইডেন আসার সময় হি ইজ ইনহেরিটিং এ ভেরি ডিভাইডেড নেশন। কিন্তু ওনার আবার একটা, আমার ক্ষেত্রে ব্যক্তিগত মনে হয় যে ওনার ফরেন পলিসির দিকে বহু বছর এক্সপার্টিস ছিল। সো ওনার ফরেন পলিসি কোয়ালিশন বিল্ডিংটা করবে, এবং এই যে কোয়াড, যে অনেকে বলছে কোয়াডের হয়তো রেলিভেন্স, কোয়াড হয়তো অন্য নামে আসবে, সে এখানে হচ্ছে সে কোয়ালিশন বিল্ডিংটা করতে থাকবে। এবং হচ্ছে যে দেখেন জলবায়ু পরিবর্তন, এখানে রিএনগেজ প্যারিসে, এখানে এবং হিউম্যান রাইটসটা, এবং এখানে হচ্ছে চিন্তার বিষয়, হিউম্যান রাইটসটা হয়তো বা ওর হচ্ছে এমফেসিস হতে পারে, কিন্তু প্রবলেম হতে পারে এটা আমি হচ্ছে সিলেক্টিভ হিউম্যান রাইটস। এবং বিপদ হচ্ছে যে এখানে হচ্ছে অলরেডি একটা শুরু হয়ে গেছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, ক্যাম্বোডিয়াতে দারা শকর বলে একটা জায়গা আছে, পার্ট অফ BRI প্রজেক্টস। ওখানে কিন্তু এখানে ওই গ্লোবাল ম্যাগনিস্কি অ্যাক্টের নামে এখানে দিয়ে দিয়েছে, বিকজ হচ্ছে ট্রান্সপারেন্সি, প্রবলেম অফ ট্রান্সপারেন্সি অ্যান্ড প্রবলেম অফ হচ্ছে করাপশন ইন দ্য প্রকিউরমেন্ট প্রসেস। খুব ভালো কথা, কিন্তু ওটা তো BRI প্রজেক্টের অন্তরঙ্গ।
সো এই গ্লোবাল ম্যাগনেটসকে একটা যেটা আছে, এটা আমাদের, এটা উই শুড ওয়াচ এস বাংলাদেশিস, মানে ন্যাশনাল ইন্টারেস্ট রাইজিং অ্যাবাভ পলিটিক্যাল ডিফারেন্সেস। যেখানে চীনের ইনভলভমেন্ট আছে সেখানে কি সিলেক্টিভ হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন হবে? এটা কিন্তু আমাদের একটা চিন্তার বিষয়, কেন আমরা জানি যে আমাদের এখানে চায়নার এঙ্গেজমেন্ট আছে। এবং ভারতের সাথে কিন্তু আমরা মনে বলছি যে মানে আমাদের এখানে চায়নার এনগেজমেন্ট আছে কিন্তু হিউম্যান রাইটস না না, এটা কি ওয়ান অফ নাকি এটা হচ্ছে, এটা আমরা তো জানি না এখন, এটা তো ট্রাম্পের আমলে হয়েছে। এবং হিউম্যান রাইটসের আমলে ওখানে ওরা হচ্ছে যে চায়না নিয়ে ওরা ক্রিটিক্যাল আছে। কামালা হ্যারিস যেমন হচ্ছে যে কাশ্মীর নিয়ে বেশ কিছু একবার বলেছিলেন, কিন্তু বাট বিকজ অফ স্ট্র্যাটেজিক রিজনস আমার মনে হয় যে আমেরিকা এবং ভারতের কিন্তু রিলেশনশিপটা আরো সলিডিফাই হবে, অলরেডি দে হ্যাভ সাইন্ড আ ফিউ এগ্রিমেন্টস। এবং ওরা কিন্তু ওখানে একটা পিভট চাচ্ছে, এই পিভট থেকে ছাড়বে না। বাংলাদেশের সাথে এনগেজ করবে, এবং বাংলাদেশের সাথে এনগেজ করবে বিকজ ইনক্রিজিংলি ওয়াশিংটনেও একটা অ্যাওয়ারনেস আছে যে বাংলাদেশ ইজ আ কান্ট্রি উইচ ইজ ডিফারেন্ট, বিকজ এগেন এটা একটা মুসলিম মেজরিটি কান্ট্রি। এখানে একটা সার্টেন ডিগ্রি এখানে হচ্ছে যে ফিমেল এম্পাওয়ারমেন্ট আছে, এখানে পভার্টি এলিভেশন হচ্ছে, এগুলো কিন্তু এটা এবং সাকসেসিভ গভর্নমেন্টসের, এটা কিন্তু এখন নয়, সেই 71 সাল থেকে আমি বলবো যে এটা হচ্ছে পুরো জাতির একটা অবদান এটা হচ্ছে। এবং এখানে আমরা কিন্তু উই হ্যাভ মেড সার্টেন স্ট্রাইডস, এটা তো এখানে এবং এখন থেকে ওয়াশিংটন ডিসিতে কিন্তু আমাদের সাথে আলাদাভাবে এনগেজ করছে। আমরা যদি দেখি এমনকি এই রোহিঙ্গা ইস্যুতে ওদের স্বার্থেই হোক কিন্তু একমাত্র দেশ যারা একটু তাও কিছু বলেছে মানে এখানে মেজর পাওয়ার্সের মধ্যে দ্যাটস যুক্তরাষ্ট্র। এবং আমাদের কিন্তু চায়না, ইন্ডিয়া, যুক্তরাষ্ট্র, মিডল ইস্টের ব্লক, ইউরোপিয়ান ইউনিয়ন সবার সাথে এনগেজ করতে হবে। সো এবং ওয়েস্ট বেঙ্গলে যেটা জাস্ট একটা কথা আমি এখানে বলে যাচ্ছি, সামনে আমাদের আবার একটা হালকা আমাদের একটা চিন্তার বিষয় আছে, সামনে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন। তো ওয়েস্ট বেঙ্গল ইলেকশনের সাথে আমাদের মাথা ব্যথা কি? কিন্তু আপনি দেখবেন এখানে যে ওখানে কিন্তু যে ক্যাম্পেনিংটা করা হচ্ছে, ওরা কিন্তু বিজেপি যারা আছে এনআরসি এবং সিএ কিন্তু আবারও নিয়ে আসছে। এখন এটা কি পলিটিক্যাল রিটোরিক জাস্ট টু গেট ইন পাওয়ার? এবং মমতা ব্যানার্জি গেছে কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি একটা ব্যাপার আছে। আবার এখান থেকে আবার ভোট কাটার হিসেবে দেখেন কত কমপ্লিকেশন আছে। এআইএমআইএম আসাদুদ্দিন ওয়াইসি এখানে চলে আসে, বিহারে সে 5টা সিট পেয়েছে, 5টা সিট পেয়েছে যেখানে অনেক বাঙালি মুসলমানরা থাকে, এবং সে কিন্তু অনেকেই বলে বিজেপির হয়ে কাজ করে, মানে হচ্ছে ও থাকলে হচ্ছে মানুষ ওর দিকে ভোট যাবে, তার মানে বিজেপি এখানে এগিয়ে যাবে। যদি এখন অনেক কিছু ইফস এন্ড বাটস আছে, মমতা ব্যানার্জি জিতে নাকি না, যে মমতা ব্যানার্জি আমাদের তিস্তার পানি দেয় নাই, কিন্তু এখন এই মমতা ব্যানার্জি হচ্ছে এনআরসি আর সিএ নিয়ে কিন্তু খুব সরব, মানে এখানে ক্রিটিসাইজ করার জন্য। এবং ওরা যদি পাওয়ারে আসে, যদি মনে করেন তখন কি হবে? ডু ইউ হ্যাভ এ স্ট্র্যাটেজি ফর দিস? এগুলো নিয়ে আমাদের হচ্ছে একটা চিন্তার একটা যথেষ্ট এটা একটা কনসার্নের বিষয় আছে। সো উই শুড অ্যাকচুয়ালি ওয়াচ আউট ফর দ্যাট। আমি যেটা শুনছিলাম যে বাইডেন এবং ট্রাম্পের যে কোয়ালিটেটিভ চেঞ্জ আমরা যেটা দেখেছি গত 5 বছরে ট্রাম্পের বেলায়, ট্রাম্প কিন্তু ইন্টারন্যাশনাল 4 বছর ইন্টারন্যাশনাল ব্যাপারে খুব একটা তত বেশি মাথা ঘামায় নাই। সে যা কিছু করেছে খুব মানে থোকভাবে করেছে, কিন্তু ইন্টারনালি সে খুব ওয়াজ ভেরি অ্যাক্টিভ এবং আমেরিকান ইকোনমিক্সটাকে সে ইমপ্রুভ করার জন্য, কট্টর জাতীয়তাবাদ করার জন্য চাকরি বাড়াইছে, লোকদেরকে সরাইছে, সেটা করেছে। তার লুক ছিল টুয়ার্ডস ইনসাইড অ্যান্ড বিজনেস, যে কোনো কারণে হোক সে ট্রেড অ্যান্ড দিস কাজগুলোকে সে বেশি ইম্পর্টেন্স দিয়েছে। আর একটা এন্টি চায়না প্রো চায়না সে দুইটাই প্লে করেছে, কারণ চায়নার সঙ্গে ফ্রেন্ডশিপও সে আগায় গেছে, প্রথম দিকে ইনিশিয়ালি করছে, আবার এন্টি চায়না হয়েছে। সে নর্থ কোরিয়ার সঙ্গে একটা তো জুয়া খেলে ফেললো, সে তো সবার কথা না শুনে চলেই গেল, গিয়া ওখানে সে খুব ইনফর্মালি দেখা সাক্ষাৎ করে বললো, যেখানে সে বলছে যে আমি উড়াইয়া দেবো, আমি থ্রেট পর্যন্ত করেছে যে আমি এখানে নিউক্লিয়ার ইউজ করতে আমি নট গিভ এ সেকেন্ড থট। কিন্তু বাইডেনের বেলায় আপনি দেখেন গত 10-20 বছর ধরে বাইডেন কিন্তু এক নাগাড়ে মানবতা বিরোধীদের মানে হিউম্যান রাইটস নিয়ে কথা বলতেছে, ইসলামাইজেশন নিয়ে কথা বলতেছে, নাজিজমের বিরুদ্ধে কথা বলতেছে, হিটলারের বিরুদ্ধে কথা বলতেছে, ইউরোপের যে সমস্ত হলোকাস্টগুলো হয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড যেগুলো হয়েছে, ফার্স্ট ওয়ার্ল্ড হয়েছে, সে বলছে দিস ক্যানট বি রিপিটেড। তার কিন্তু অনেকগুলো বক্তব্য যদি আপনি দেখেন, বসনিয়ানে যে বক্তব্য দিয়েছে, সে ইরান ইরাক ইস্যু নিয়ে বক্তব্য দিয়েছে, সে কিন্তু এই সমস্ত হত্যার বিরুদ্ধে, সে কিন্তু বলছে এগুলো করা মানে আরেকটা, তাহলে ওই হিটলারকে বা ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে সমস্ত হয়েছে বা আর্মেনিয়ান কিলিং হয়েছে, এগুলোকে সাপোর্ট করা, সে কিন্তু এগুলোকে অলরেডি তার বিভিন্ন বক্তব্যে ওপেন সে বলেছে। তার মানে ওর কিন্তু আপনি খুব কারেক্টলি বলেছেন যে হি ইজ ভেরি মোর এক্সপিরিয়েন্স ইন দি ফরেন পলিসি।
এবং আমেরিকা, আমরা যাতে বাইরে যারা যত চিনি তারা কিন্তু আমরা ফরেন পলিসি অনুযায়ী চিনি। ইন্টারনাল পলিসি নিয়ে আমরা খুব বেশি বলি না, আমরা জানতেও চাই না বা জানার অ্যাক্সেস আমাদের নাই। বাইডেন যদি এখন এখানে আসে তার কতগুলো ক্ল্যাশ কিন্তু হবে। যেমন চায়নার পলিসি টুয়ার্ডস মুসলিমস ইন দিস হোয়াট ইজ কল জায়গাটার নাম উইগুর, উইগুরে কি হবে, এটা কিন্তু একটা ভেরি ভালনারেবল ইস্যুস। উজবেকিস্তান নিয়ে অলরেডি সে কিন্তু অলরেডি বক্তব্য দিয়েছে, উজবেকিস্তান বলেছে দে হ্যাভ রাইট, আবার বলছে যে এটা রাশিয়া, ওভারঅল রাশিয়া ছিল, তুমি কেন এটা ভাঙলা, সে কিন্তু এটা আপত্তি করেছে যে রাশিয়া ভাঙ্গাটাকে সে সাপোর্ট করে নাই, কারণ সে বলতেছে তাদের ইউনিভার্সিটি একদিন ভাঙতে পারে, বিকজ এই ভাঙ্গা চোরা নিয়ে সে কিন্তু করে নাই। তো বাইডেন আসার পরে যদি এই সমস্ত ইন্টারফেয়ার করতে চায়, এখন নিউ মুসলিম যে ইয়া শুরু হয়েছে, ইসরায়েল বেসড একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটি শুরু হয়েছে, 3টা দেশ অলরেডি ইসরায়েলকে সমর্থন দিয়েছে, এবং এখন নেক্সট সবাই বলতো সৌদি আরব চলে আসবে। এটা হচ্ছে ট্রাম্প পলিসি। বাইডেন কি এটা ফলো করবে? বাইডেন কি না ফলো করে উপায় উপায় নাই তো। ইসরায়েল ইস্যুতে তা তার ক্যারেক্টার তো এটা বলে না। না, আপনি কামালা হ্যারিস কিন্তু আপনি দেখবেন ওর একটা বক্তব্যে 34 বার বলেছে আই এম আ গ্রেট ফ্রেন্ড অফ ইসরায়েল, ওর হাজবেন্ড ইজ অফ জুইশ ফেথ। আমি কিন্তু এটা বলছি না। এবং আপনাকে শুধু বলছি যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং এই হিলারি ক্লিনটনের দুজনেরই মেয়ের জামাই কিন্তু জিউস আছে। এটা হতেই পারে, হতে পারে। আমি কিন্তু এবং এখানে না, কিন্তু বাইডেন লবিটা এখন বাইডেন কি আগে যেভাবে চাপে রাখছিল, বাইডেন কি সৌদি আরবকে সেভাবে চাপে রাখবে এখন? সৌদি আরব যেমন অনেকটা সরে আসছে, অনেক ডিভালাইজ করছে, অনেক কিছু মানে প্রো ডেমোক্রেসির দিকে আগাচ্ছে, এরকম একটা ফিলিং দিচ্ছে, আগাবে। তার্কির সঙ্গে বাইডেনের সম্পর্ক ওয়াজ নেভার গুড। একটা পার্সোনাল এন্টি এদের দোকানের সঙ্গে বাইডেনের ব্যক্তিগত ক্ল্যাশ আছে। হাউ ইজ গোয়িং টু অ্যাড্রেস দিস? এবং এই তুর্কি নিয়ে তারপরে ওই যে স্টেট যেটা বাফার স্টেট সিরিয়ার মধ্যে যেটা করার কথা, এটা তো বাইডেনের ব্রেন চাইল্ড। বাইডেন সেড দ্যাট তুরস্ক এবং সিরিয়ার প্রবলেম সলিউশনের জন্য এখানে কুর্দি স্টেট বা দিস, ক্যান ইট তার কি অ্যাকসেপ্ট করতে পারবে? এখানে যেটা হচ্ছে কিলিং যেটা হচ্ছে ওই কি নাম জায়গাটার, আর্মেনিয়ান, ওটা তো আজারবাইজানের একটা অংশ তো আর্মেনিয়া নিয়ে গেছিল, আর আজারবাইজান তার জায়গাটা পুনরুদ্ধার করেছে। এটা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড হলো, সেকেন্ড ওয়ার্ল্ড হলো, তার কি জয়েনই করলো হিটলারের সঙ্গে, জয়েনই করলো ওই আপনার অ্যাক্সিস পাওয়ারের সঙ্গে। না, টার্কি জয়েন করেনি, টার্কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে নিউট্রাল ছিল, শেষের একদম দুদিন আগে অ্যালাইজদের সাথে জয়েন করে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কথা বলছি। সে তো বলছি, কিন্তু সে তো এই আর্মেনিয়া ইস্যু নেই, ইস্যু তো তার এটাই। এবং সেখানে তার ইয়ার সঙ্গে তার গ্রিসের সঙ্গে তার সমস্যা, গ্রিসের সঙ্গে রিলিজিয়ানের সমস্যা সৃষ্টি হয়েছে, এগুলো কি সলভ হয়ে যাবে? এখন না ওই কাম ব্যাক টু দেওয়ার নেই, আপনি যেটা মমতা নিয়ে বললেন, এখন প্রশ্ন হয়েছে মমতা তো আমাদের ডিসিসিভ ফ্যাক্টর না, ইন্ডিয়ার সঙ্গে তো আমার ফ্রেন্ডশিপ এন্ড স্ট্র্যাটেজিক কারণের না, কথা স্ট্র্যাটেজি বলেছেন, সেই যে স্ট্র্যাটেজি ওইখানে আমরা কি চাইবো, দ্যাট ইজ আ রং স্ট্র্যাটেজি হয়েছে বলেই তো আজকে আমরা এটা হয়েছে। কারণ আপনি প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি, কারণে উনি যেটা বলছেন যে আমাদের এখানে নিশ্চয়ই আমরা অন্য দেশের বিষয়ে কিছু করতে পারবো না বা করা উচিত নয়, কিন্তু তারপর আমাদের একটা স্ট্র্যাটেজি থাকবে, প্রচ্ছন্নভাবে হলো। উনি যে স্ট্র্যাটেজিতে ইম্পর্টেন্স দিচ্ছেন মমতা, এখানে আমি তো পশ্চিমবাংলার সঙ্গে সম্পর্ক করতেছি না, আমি আসামের সঙ্গে করতেছি না, আমার সম্পর্ক হচ্ছে দিল্লির সঙ্গে। দিল্লিতে কে বসে আছে সেটা আমার ফ্যাক্টর। আমি তো ওখানে গিয়ে নিউ ইয়র্কে গিয়ে গভর্নর হয়েছি, তার সঙ্গে আলাপ করতেছি না। কিন্তু উনি যেটা না, উনি বলছেন যে কথা সেটা আমি ডিফার করতেছি, আমি এই জন্যই এনআরসি সিএ নিয়ে মমতা তো ভোকাল ছিল, সেটা তো এনআরসি সিএ তো এখন শোনা ওইটাকে ক্যাপিটালাইজ করে তার ইলেকশন জিততেছে, কিন্তু এনআরসি এটার পক্ষে বিপক্ষে তো আমাকে ফাইট করতে হবে উইথ নিউ দিল্লি, ওই গভর্নমেন্টকে কনভিন্স করতে হবে, অত প্রেসারাইজ করতে হবে। কেন আমি বলছি, আপনি ধরেন ওখানে ওরা মধ্যে কনফ্লিক্ট হয়েছে, আমরা একটা রং পলিসি, একবার আমাদের তিস্তা ব্যারেজ কেন হলো না, আপনি মোদি বলছে দিবে, আপনি বলছেন না মমতাকে নিয়ে আসতে হবে। এখন একটা প্রাইম মিনিস্টার তার এনটরেস কে হবে এটা আরেকটা কান্ট্রি বলে দিবে, এটা তো হয় না, কিন্তু আমরা করছি। ফলে দেখা গেছে কি মমতা পরে আসছে, আগে চলে গেছে, তার সঙ্গে এন্ট্রোজ আসে নাই। রেজাল্ট কি হয়েছে? তিস্তা ব্যারেজ সাইন হয় নাই। মোদি এত বাংলাদেশ নিয়ে এত নিচে পড়ে যায় নাই যে মোদির এই মমতার কথা ডিকটেট করবে। এখন আমরা একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছি উইথ চাইনিজ অফার, যে আমরা একটা কাউন্টার ব্যারেজ করব, আমরা এন্টায়ার তিস্তার ওইখানে সামনে দিয়ে আমরা ব্যারেজ করে আমরা ওভারফ্লো অফ ইন্ডিয়া করে দেবো। এটা একটা মানে
এটা মানে কি বলে হিপোক্রেটিক চিন্তা ভাবনা করতেছি আমরা, জি। কিন্তু রিয়েলিস্টিক কতটুকু আমি জানি না। হ্যাঁ, ওইটা হইতে পারে আমার নদীগুলাকে যদি আমি আরো ড্রেজিং করে, আরো ট্রেনিং করে, আরো গভীর করতে পারি, আই ক্যান কন্টেন মোর ওয়াটার, দ্যাট ইজ ওকে, দ্যাট ক্যান বি ফাইন। কিন্তু আজকে মমতাকে যে বলছেন, আজকে আসামের প্রবলেমটা একটু 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 ছোট করে বা আমি আছি একটু পারভেজ থেকে শেষ করে আমি প্রফেসরকে একটু লিড দিয়ে দিই, একটু দিবেন। কিন্তু আপনি বেশি সময় নিয়ে নিলে তাহলে তাকে শেষ করতে হবে, আর আসতে পারবো না, তাহলে আপনি একবারে শেষ করে দেন। আপনি আসামের প্রবলেম নিয়ে আপনি কথা বলবেন, তাহলে কাশ্মীর নিয়ে বলবেন না কেন? আপনি কাশ্মীর ইস্যু বলবেন না কেন? আপনি ওয়েস্ট বেঙ্গলে যদি এনআরসি নিয়ে কথা বলেন, তাহলে কাশ্মীর দিকে যে করা সেটা বলবেন না কেন? ইউ ক্যান হ্যাভ এ ডুয়েল রোল। কারণ এই পয়েন্টটা নিয়ে যদি আপনি একটু আলোচনা করেন, দেন ওকে, খুব ছোট্ট করে। না, বেশি খুব সময় ভালো নেই। লাগলো। পুরো বাংলাদেশের 50 বছরের ফরেন পলিসির ভারটা উনি আমার উপর চাপিয়ে দিলেন। উনারা নিজেরা দায়মুক্ত হয়ে গেল, কিন্তু আমি কিন্তু কোনো দলের বা বিরোধী দলেরও না, না, সাধারণ মানুষ এখানে। আপনি বলতে আসলে মানে উনি আমি যখন বুঝতে পারছি উনি কি অন্যদেরকে বলছেন। বলছেন তখন আমাদের দিকে এই দৃষ্টি এইদিকে আছে। মানে দেখুন, আমাদের সাথে এখানে খুব সহজ কথা হচ্ছে যে উইল হ্যাভ টু ওয়ার্ক উইথ দ্য কার্ডস দ্যাট উই আর গিভেন। নাও কার্ডস আর লিমিটেড। এটা কিভাবে লিমিটেড, এটা আমরা প্রমাণ পেয়ে গেছি যখন হচ্ছে আমাদের রোহিঙ্গা ক্রাইসিসটা হয়েছে। যে আমাদের চীন বলেন বা ভারত বলেন বা আমাদের মোটামুটি মিডল ইস্টে আমাদের বন্ধুরা যারা আছে, কেন ওদের সাথে সবার সাথে তো ভালো সম্পর্ক আছে, সবাই নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য অনেক ব্যাপারে চুপচাপ আছে। সৌদি আরবে তো চায়নার অনেক ব্যাপারে চুপচাপ আছে, আছেন কেন? মানে ওরা তো বলে যে হচ্ছে যে এখানে টার্কি যে এত বেশি আছে, ওরাও তো হচ্ছে লিপ সার্ভিস দিচ্ছে। দেখুন, এটা হচ্ছে, আপনিও খুব ভালো করে জানেন, এটা রিয়েল পলিটিকের দুনিয়া। এবং রিয়েল পলিটিকের দুনিয়াতে আমরা স্ট্র্যাটেজিটা হচ্ছে যখন এ থেকে বিতে যেতে পারি না, বি থেকে এতেও আসতে পারি। আমাদের এখন হচ্ছে নর্থ ইস্ট অফ ইন্ডিয়া, খুব সহজ কথা, নর্থ ইস্ট অফ ইন্ডিয়াটাকে ওরা হচ্ছে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে। এবং এটা ভারতে এটা ফোরগন কনক্লুশন হচ্ছে, নর্থ ইস্ট ইন্ডিয়াকে যদি মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে ইন্টিগ্রেট করতে হয়, বাংলাদেশকে ওরা এখানে একটা এজ এ ভায়াবল বিজনেস পার্টনার রাখতে হবে। সো উই মাস্ট এনগেজ উইথ নর্থ ইস্ট ইন্ডিয়া, উই মাস্ট এনগেজ। এখানে আপনি যেটা বললেন না যে আমরা কেন ওয়াশিংটন ডিসির সাথে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বা ওদের ফেডারেল গভর্নমেন্টের সাথে কিন্তু ওরা করে না, ওরা লোকাল সিনেটার্স যেখানে আছে সেখানে অন্যান্য বিদেশিরা ওখানে ইনভেস্ট করে। সো আমরাও ওই স্ট্র্যাটেজিটা আমরা নিই। আমাদের এখানে ওয়েস্ট, এবং ইউ আর রাইট, একটা ব্যাপার, আমরা খুব বেশি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রিক হয়ে গেছি। দরকার নেই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুরো নর্থ ইস্ট ইন্ডিয়ার দিকে ছড়িয়ে যায়। কেন দেখুন, এই করোনা ক্রাইসিসে কলকাতার হোটেলগুলো ধস নেমে গেছে। একটা কারণটা কি জানেন? আমাদের বাংলাদেশ থেকে নাই। সো এখানে তো আমার বাংলাদেশের লোকরা অনেক পুরোটাই বলছি, যেখানে আমাদের ওদের কলকাতা শহরে 30% অর্থনীতি আমাদের বাংলাদেশে, এদের আমি জাস্ট একটা কনজারভেটিভ এস্টিমেট বললাম। এবং বাংলাদেশ এখন কিন্তু দেখেন এখানে, can we afford to get entangled in any one of these evolving conflicts? That is a question. Well, we need national consensus on this. We can have difference in strategies, but what is the destination? কনফ্লিক্টটা কার সঙ্গে করব? একদল আসে আপনার ফ্রি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে, একদল আসে বিআরআই নিয়ে, বলছে মিউচুয়ালি এক্সক্লুসিভ না, তুমি দুটোতে থাকতে পারো। ইন রিয়ালিটি আমরা দেখবো যে প্রুফ অফ দ্য পুডিং ইজ ইন দ্য ইটিং, যে তারপর কি আছে। এবং আমাদের পলিসিসগুলো এখন ফ্লেক্সিবল হতে হবে। এখন ফ্লেক্সিবল না হলে আমাদের এখানে ব্লাইন্ড আইডিওলজিতে শুরু করতে হবে না। অনলি থিং দ্যাট মাস্ট বি, আমাদের আমি সেটা বলছি যে বাংলাদেশ কিভাবে সাকসেসফুল হতে পারে, বাংলাদেশ কিভাবে স্ট্রং হতে পারে, সো এটার ব্যাপারে আমাদেরকে এক্সপ্লোর করতে হবে অপশনসটা। So thank you very much. Now as a Prime Minister হিসেবে you have concluded this. So I congratulate you because you spoke on behalf of Bangladesh now. Not obviously আমরা সবাই বাংলাদেশের। I was trying to make you the foreign ministers or the economic ministers or the finance minister, but now you have become the Prime Minister of the Bangladesh. Yes, I agree with you. Bangladesh has to be very, very flexible on formulating any issues. বিকজ আমাদের নিজস্ব পায়ের স্ট্যান্ড নিজের জায়গার খুব কম। আমরা যেটাকে বলি বক্সিং রিংয়ে যে যত বেশি মুভ করতে পারবে, আলটিমেটলি হি ক্যান উইন, দ্য পসিবিলিটিস। আর যদি এক জায়গায় দাঁড়ায় থাকি আমি, তাহলে আমাকে নকডাউন করতে খুব সহজ হবে। সো আই 100% এগ্রি উইথ ইউ যে আমার বাংলাদেশের পলিসিগুলো হইতে হবে হাইলি ফ্লেক্সিবল। আমি যখন যার সঙ্গে যাব তার সঙ্গে তার টোনে তার সঙ্গে বার্গেন করব। আমি আরেকজন লায়াবিলিটিস আমার কাঁধে নিয়ে যাব না। আমি গিয়ে বলবো না যে ভাই ইন্ডিয়ার সঙ্গে আমার সম্পর্ক তোমার সঙ্গে করতে পারবো না। ইউ কাম ফরওয়ার্ডস, ইফ ইট ইজ প্লাস 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 আই উইল গো ফর ইট। ইফ ইট ইজ নট গুড, ওকে আই উইল গো টু চায়না, আই উইল গো টু ইন্ডিয়া, অর আই উইল গো টু সাম আদার কান্ট্রি। এই যে ফ্লেক্সিবিলিটি, প্লাস আমাকে আরেকটু বেশি ট্রান্সপারেন্ট হতে হবে। আমার ফরেন পলিসিগুলো, আমার নেবারিং পলিসিগুলো আরো বেশি আলোচনায় আনতে হবে। আমরা টু মাচ একদম গোপন রেখে বলছি, এগুলো আমরা জানি না।
আপনি হয়তো যে আলোচনা করেন ফ্রম দিস স্পেকুলেশন। না, কেউ কেউ তো বলেন যে বাংলাদেশের আসলে সেই অর্থে আমি জানি না, মানে একাডেমিকদের কেউ বলেন যে ফরেন পলিসি বলে আসলে কিছু নেই, যেটা আছে ফরেন রিলেশনস। না না, আপনি এক একটা সরকার তার আপনি মতো করে। একটা জিনিস দেখেন, বাংলাদেশের একজন প্রাইম মিনিস্টারের সঙ্গে কারো ইন্টারাকশন নেই এক্সেপ্ট হিজ ওন কোটারি ছাড়া। It is a না, highly, এটা তো highly আমরা risky, কেউ জানি না highly আসলে। risky matters. I do not know what How is do you her know mind. that? I don't know what she wants to do. আমরা জানি না। আমরা এখন দেখেছি একটা স্টেরিওটাইপ হয়ে গেছে, এখন উনি ডেলি একটা করে স্পিচ দিচ্ছেন, ডেলি একটা করে স্পিচ দিচ্ছেন। একদিন দিতেন না, প্রথম 5-6 মাস করোনাতে গেছে, জি। শি ওয়াজ কমপ্লিটলি সাইলেন্ট। শেষ করতে হবে। আমরা যেটা বলছি উনার ফ্লেক্সিবিলিটি এবং প্রাইম মিনিস্টার ধরে, সেটা হচ্ছে আমাদের পলিসিগুলো ফ্লেক্সিবলের পাশাপাশি এটা একটু ওপেন মাইন্ডেড হতে হবে। আমাদের মোর পিপলকে ইনভলভ করতে হবে, ডিসকাশন করতে হবে। গুড অ্যান্ড ব্যাড উইল কাম আউট। আমরা সব কিছু এগ্রি করবো বা সব কিছু ডিসএগ্রি করবো এরকম, ধন্যবাদ। বাট উই মে গিভ এ গুড পয়েন্টস। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিস্টার পারভেজ করিম আব্বাসী এবং মেজর মোহাম্মদ আখতারুজ্জামান অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, আমরা কথা শুরু করেছিলাম রিকেপ নিয়ে। সম্প্রতি একটি অ্যালায়েন্সের মতো হয়েছে আসিয়ানভুক্ত 10টি দেশ এবং আরও 5টি দেশ মিলে এক ধরনের পার্টনারশিপ, এক ধরনের অ্যাগ্রিমেন্ট ফ্রি ট্রেডের জন্যে। আমার অতিথিরা যেটি বলবার চেষ্টা করেছেন যে বাংলাদেশকে আসলে অনেক বেশি ফ্লেক্সিবল হতে হবে, বাংলাদেশের অনেক বেশি চোখ কান খোলা রাখতে হবে, বাংলাদেশের সক্ষমতা অনেক বেশি বাড়াতে হবে, বাংলাদেশের ভেতর থেকে শক্তি অর্জন করতে হবে এবং সেই শক্তির একটা প্রকাশ থাকতে হবে। এবং নানাভাবে আমাদের দুর্বলতা, শিক্ষার দুর্বলতা, আমরা অনেক কিছুতেই, এই যে ফ্রি ট্রেড নিয়ে কথা হচ্ছিল, সেখানে আমাদের কতজন এক্সপার্ট আছে, আমরা তৈরি করতে পারছি কিনা, আমাদের এখানে থিঙ্ক ট্যাঙ্কগুলো তৈরি হচ্ছে কিনা, বা যেগুলো হচ্ছে সেগুলো দেখা যাচ্ছে অধিকাংশই সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে বা প্রণোদনায় হচ্ছে। প্রাইভেট সেক্টর বা কর্পোরেট হাউসগুলো কতটা এই জায়গায় ভূমিকা রাখছে, আদৌ তারা, আমরা জাতীয় বুর্জোয়া তাদেরকে বলি, কিন্তু কতটা জাতীয় বুর্জোয়ার চরিত্র তাদের মধ্যে আছে, সেটিও এই থিঙ্ক ট্যাঙ্কগুলো কারা পরিচালনা করছেন, সেখানে তাদের ভূমিকা কী, তাদের অবদান কী বা বিনিয়োগ কী, সেগুলো থেকেই অনেকটা বোঝা যায়। কিন্তু এইসব জায়গাগুলোতে যদি বাংলাদেশ মনোযোগ না দেয়, বাংলাদেশের নাগরিক সমাজ মনোযোগ না দেয়, বাংলাদেশের ব্যবসায়ী শিল্পপতিরা মনোযোগ না দেয়, নীতি নির্ধারকরা বা আইন প্রণেতারা বা রাজনীতিবিদরা মনোযোগ না দেয়, বাংলাদেশ আসলে তার জিও স্ট্র্যাটেজিক লোকেশন যত ভালোই হোক না কেন, বাংলাদেশ হয়তো ছোটোখাটো আলোচনার মধ্যে থাকবে, কিন্তু নিজের পক্ষে খেলোয়াড় হওয়া সম্ভব নয়, নিজের যেটা প্রয়োজন সেটা আদায় করাও কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হবে না। যেমন আমরা অনেক উদার্য দেখেছি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে, তাদের তাড়িয়ে দিতে হবে, এটিও আমরা কেউ বলছি না বটে, কিন্তু এই যে বোঝাটা বাংলাদেশ নিল, এই বোঝার ভার কমাবার জন্য যে সক্ষমতা দরকার ছিল, যে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা চাপ তৈরি করা দরকার ছিল মিয়ানমারের উপরে, বাংলাদেশ সেটি করতে কিন্তু সেই অর্থে পারেনি। আমরা দেখেছি মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ একটা চুক্তি করেছে, যখন চুক্তি হয়েছে তখন আমরা অনেকেই সমালোচনা করেছি এই ধরনের বাইলেটারাল চুক্তি দিয়ে এই সমস্যার সমাধান হবে না, কিন্তু বাংলাদেশ কিন্তু করেছে এবং কর্তা ব্যক্তিরা আশ্বস্ত করেছিলেন, কিন্তু আসলে সেটি হয়নি। কাজেই সামগ্রিকভাবে আমাদের সক্ষমতা বাড়াবার দিকে মনোযোগ দিতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। আবারও আমি রিপিট করছি, আমাদের অনেক বেশি ফ্লেক্সিবল হতে হবে, অর্থাৎ কোনো একটা বিশেষ গোষ্ঠীর সঙ্গে, কোনো একটা বিশেষ দেশের সঙ্গে, কোনো একটা বিশেষ বলয়ের সঙ্গে, যে কোনো কারণে, এটাকে রাজনৈতিক স্বার্থে হোক কিংবা অর্থনৈতিক স্বার্থে হোক, এরকম কারোর সঙ্গে আবদ্ধ হয়ে থাকা চলবে না এবং সব মিলিয়ে আসলে দেশের স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।